গল্প এক প্রণয় সাইরে। সূচনা পর্ব। লেখিকা সুলতানা তানি। জমিদার পুত্রের বিয়ে শেষে বউ নিয়ে বাড়ির সামনে আসতেই নববধূ এবং জমিদার কন্যাকে ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা। 7 বছর প্রেম করে আজ বিয়ে করেছিল চেয়ারম্যানের একমাত্র পুত্র শেখ নির্ঝর। মহা ধুমধামে হয়েছিল আজকের বিয়ের অনুষ্ঠান। শেখ বাড়ির চেয়ারম্যান সাহেবের একমাত্র সন্তানের বিয়ে বলে কথা। ধুমধাম তো হতেই হবে। এই শেখ বংশের পূর্বপুরুষেরা আবার স্থানীয় জমিদার ছিল। আজ শুধু চেয়ারম্যানের পুত্রবধূকেই নেয়নি ডাকাতেরা, সাথে নিয়েছে চেয়ারম্যানের ভাইয়ের বড় মেয়ে সূচনাকেও। কুমারী মেয়ে এবং নববধূ হারিয়ে আজ জমিদার বাড়ির সব আনন্দে যেন ভাটা পড়ে গিয়েছে। শেখ নির্ঝর বউ হারিয়ে খুবই ভেঙে পড়েছে। কেন তার বউ চুরি হলো কিছুই বুঝতে পারছে না সে। কে করেছে এ ঘটনা সেটাও বুঝতে পারছে না শেখ বাড়ির লোকেরা। বিয়ে শেষে বউ নিয়ে বাড়ি ফিরতে প্রায় রাত 8টা বেজে যায়। কিন্তু শেখ বাড়ির সামনে এসে দেখা যায় বাড়িতে ইলেকট্রিসিটি নেই। মফস্বল এলাকা, ঘন ঘন কারেন্ট চলে যায়। কিন্তু কারেন্ট চলে গেলেও তো শেখ বাড়িতে জেনারেটর চলে। সবাই ভাবছে জেনারেটর চলছে না কেন। আজ বাড়ির সবাই গিয়েছিল বউ আনতে। বাড়িতে শুধু 3জন বিশ্বস্ত কাজের লোক রেখে গিয়েছিল। কিন্তু গেটের সামনে এসে বাড়িতে অন্ধকার দেখে চিৎকার করে কাজের লোক 3জনকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। অন্ধকারে বউকে বরণ কিভাবে করবে? তাই বউকে গেটের সামনে রেখেই জেনারেটর স্টার্টের অপেক্ষায় ছিল সবাই। এদিকে সারাদিন বিয়ে বাড়ির ক্লান্তি শেষে গরমের মধ্যে অন্ধকারে সবাই এদিক সেদিক হাঁটতে ছিল। ওইদিকে জেনারেটরও চালু হচ্ছিল না। এর মধ্যেই চিৎকার শোনা যায়, বউ নিয়ে যাচ্ছে, বউ নিয়ে যাচ্ছে। সবাই এগিয়ে আসে, বউ নিয়ে যাচ্ছে মানে। কিন্তু সবার বের হয়ে সামনে আসতে আসতে কয়েকজন লোক বউকে গাড়িতে তুলে ফেলে। আর গেটের সামনে থেকে 2জন লোক তৎক্ষণাৎ বাইরে থেকে গেটে তালা মেরে দেয় এবং গাড়ি নিয়ে ছুটে পালিয়ে যায়। বউয়ের সাথে ওরা আরেকজন মেয়েকেও তুলে নেয়। অন্ধকারে এত মেহমানের মধ্যে তখন ঠিক বোঝা যায়নি যে কোন মেয়েকে ধরে নিয়েছে ডাকাতেরা। বাইরে থেকে গেটে তালা দিয়ে যাওয়ায় গেট খুলতে না পেরে ওয়াল টপকিয়ে নেমে বাইরে বের হতে হয়। এরপরে বাইরে থেকে গাড়ি ম্যানেজ করে বের হতে হতে ডাকাতদের গাড়ি ঠিক কোন দিকে চলে গেছে কিছুই বোঝা যায় না। থানায় খবর দেয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শত্রু সম্পর্কে চেয়ারম্যান সাহেব কোনো ধারণা দিতে পারে না পুলিশকে। বউকে ঘরের সামনে রেখেই চেয়ারম্যান পুত্র নির্ঝর গিয়েছিল জেনারেটর স্টার্ট না হওয়ার কারণ জানতে। কিন্তু তার মধ্যেই ঘটে গেছে এই দুর্ঘটনা। বাড়ি আলোকিত করার পরে বুঝতে পারা যায় শুধু নববধূই চুরি হয়নি। ডাকাতেরা চুরি করেছে চেয়ারম্যানের ভাতিজি সূচনাকেও। আর বাড়ির কাজের লোক 3জনকে মুখ বাঁধা অবস্থায় বাড়ির পেছনে খুঁজে পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাড়ি থেকে অন্য কোনো জিনিস চুরি যায়নি। পরিকল্পনা মাফিক যে নববধূ এবং কুমারী মেয়ে চুরি হয়েছে এটা বুঝতে আর কারো বাকি থাকে না। ওইদিকে বড় মেয়ে সূচনাকে হারিয়ে চেয়ারম্যান শেখের ছোট ভাই পাগল প্রায়। কোথায়, কিভাবে আছে তার মেয়ে সে চিন্তায় থানা পুলিশ করেও শান্তি পাচ্ছে না সে। বড় বোন চুরি হয়েছে বলে সূচনার ছোট বোন শেখ লহরী কেঁদেই যাচ্ছে। নববধূ এবং সূচনাকে উঠিয়ে নিয়ে এক বাড়ির দোতলার একটা রুমে বন্দি করে রাখা হয়। সে বাড়ির 2 নাতি আজ তাদের বৃদ্ধ দাদার সাথে খুশিতে উল্লাস করছে। মহা খুশিতে বৃদ্ধ তার মেয়ের ঘরের 2 নাতি অনিক এবং অর্ণবকেও খবর দিয়েছে। মেয়ের ঘরের বড় নাতি অর্ণব মাহমুদ খুব স্পষ্টভাষী, রগচটা, দাম্ভিক এবং নারীবিদ্বেষী। সে আসবে না আজ এই নারী আটক করার উল্লাস দেখতে। কিন্তু ছোট নাতি অনিক যাচ্ছে নানার অনুষ্ঠান দেখতে। অনিক ভালো ছেলে, কিন্তু তারপরেও নিজের মামাতো ভাইদের দিয়ে নানা মেয়ে ধরে এনেছে। স্বয়ং নানা তাকে দেখতে যাওয়ার দাওয়াত দিয়েছে। না গেলে কি হয়? নববধূ এবং মেয়ে হারিয়ে চেয়ারম্যানের বাড়ির লোকজন চারদিকে খোঁজ লাগিয়েছে। কোথাও কোনো সন্ধান মেলাতে পারছে না। চাচাতো ভাইয়ের বিয়েতে আজ খুব মজা করেছিল শেখ লহরী। চেয়ারম্যানের ভাইয়ের ছোট মেয়ে এই শেখ লহরী স্বভাবে বড়ই চঞ্চলা।
কিন্তু বড় বোনকে ডাকাতেরা তুলে নিয়ে যাওয়ায় কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে আজ লহরী। এদিকে অনিক যাচ্ছে নানার বাড়িতে মামাতো ভাইদের নারী বন্দি করে আনার উল্লাস দেখতে। শীঘ্রই বিয়ে করবে অনিক। কিন্তু বড় ভাই অর্ণবকে বিয়ে করানোর ধান্দা করতে গিয়ে বিয়ে করতে দেরি হয়ে যাচ্ছিল অনিকের। ৩২ বছর বয়সী বড় ভাই অর্ণব যে কিছুতেই বিয়ে করতে রাজি নয়। চিরকুমার থাকতে চায় এই বড় ভাই অর্ণব মাহমুদ। হাজার চেষ্টা করেও সুদর্শন সুপুরুষ বড় ভাই অর্ণবকে কোনো মেয়েকে দেখতে নিয়ে যেতে পারেনি অনিক। অনিক চলে এসেছে তার দুই মামাতো ভাইয়ের সফল অভিযানের আনন্দে শরিক হতে। তার বৃদ্ধ নানা ড্রয়িং রুমে বসে ছেলের ঘরের নাতিদের সাথে বেশ মজা করছে আজ। নানা অনিককে বলছে তার সফল অভিযানের গল্প। সব গল্প শুনে ডিনার শেষে অনিক ফিরে যাচ্ছিল নিজের বাড়িতে। কিন্তু পেছনে থেকে নানা অনিককে ডেকে বলল, ভাই একবার দেখে যাও তোমার নানা কেমন সুন্দরীদের ধরে এনেছে। না নানা ভাই, অনেক রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে ঘুমাতে হবে। কাল সকালে কলেজে আবার আমার ক্লাস নিতে হবে। অনিক, আরে আসো না একবার, দেখে যাও দুই সুন্দরী বন্দিনীকে। এদের উপর থেকেই তোমার মামাতো ভাইদের দিয়ে প্রতিশোধ নেয়া হবে। চলো তাহলে, দেখে আসি তোমার বন্দিনীদের। অনিক, নানা এবং মামাতো ভাইয়ের সাথে দোতলায় চলে এসেছে অনিক। মামাতো ভাই রুমের দরজার লক খুলে দিয়েছে। কিন্তু বন্দিনী মেয়েকে দেখেই অনিক দুহাতে নানার কাঁধ ঝাঁকিয়ে চিৎকার করে বলছে, এ মেয়েকে তুমি কেন ধরে এনেছো নানা? ছেড়ে দাও ওকে। আজ কেয়ামত হয়ে যাবে কিন্তু নানা ভাই, কেয়ামত হয়ে যাবে কিন্তু নানা। অনিক, কেয়ামত হোক আর যাই হোক না কেন এ মেয়ে আমি ছাড়ব না। কিন্তু আমি বুঝতে পারছি না এ মেয়ে তুই চিনিস কিভাবে? নানা লতিফ চৌধুরী, এ মেয়ে আমার গার্লফ্রেন্ড। 4 বছর ধরে প্রেম করছি ওর সাথে। অনিক, কি? ও তোর গার্লফ্রেন্ড? নানা, হ্যাঁ নানা ভাই, ভার্সিটি থেকে প্রেম আমাদের। অর্ণব ভাইয়াকে বিয়ে করাতে পারছি না বলে ওকে বিয়ে করতে আমার দেরি হচ্ছিল। অর্ণব ভাইয়া কোথাও বিয়ে করে ফেললে এতদিনে সূচনা আমার বউ হয়ে যেত। অনিক, সে যাই হোক, আমি ওকে ছাড়ব না। আমি আমার ছেলের ঘরের দুই নাতিকে দিয়ে প্রতিশোধ নেব। নানা লতিফ চৌধুরী, তাহলে আমিও আমার ভাইকে খবর দিচ্ছি। আমরা দুভাই মিলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অনিক, অনিক সাথে সাথে ফোন দেয় বড় ভাই অর্ণব মাহমুদকে। বড় ভাই অর্ণবও বিসিএস অফিসার। বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের সহকারী কমিশনার হচ্ছে এ অর্ণব মাহমুদ। এত রাতে ছোট ভাই অনিকের কাছ থেকে নানার ঘটনা শুনে খুবই হতাশ হয়েছে অর্ণব। অনেক রাত বলে সরকারি গাড়িতে করেই নিজস্ব সরকারি সিপাহী এবং ড্রাইভারকে সাথে নিয়ে নানা বাড়িতে চলে এসেছে অর্ণব। অনিকের কাছ থেকে ফোনেই সব ঘটনা শুনেছে অর্ণব। এখানে এসে অর্ণব নানা লতিফ চৌধুরীকে বলছে, আমার ভাইয়ের গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও নানা। কেন অর্ণব? খারাপ লাগছে ভাইয়ের জন্য? নানা, হ্যাঁ নানা, ভাইয়ের জন্য সবারই খারাপ লাগে। অর্ণব, নিজের ভাইয়ের জন্য আজ আমারও খারাপ লাগছে রে অর্ণব। নানা, পুরনো ইতিহাস ভুলে যাও নানা। অনিকের গার্লফ্রেন্ড সূচনাকে দিয়ে দাও আমাদের সাথে। অর্ণব, ৫৮ বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম আমি, আর আজ সব ছেড়ে দেব। কি বলবো আমি আমার ভাইকে? নানা, তোমার সাথে শত্রুতা সূচনাদের, কিন্তু আমার ভাই অনিক কেন কষ্ট পাবে নানা? শেষবারের মতো তোমাকে বলছি, ছেড়ে দাও সূচনাকে। অর্ণব, আমার জীবন ফুরিয়ে এসেছে অর্ণব, আমাকে কাজ শেষ করে যেতে দে, নয়তো মরেও আমি যে শান্তি পাব না ভাই। নানা, আমি তোমার কষ্ট বুঝি নানা ভাই, কিন্তু এ মেয়েকে তোমার ছেড়ে দিতেই হবে, নয়তো নিজের নানার বিরুদ্ধে থানা পুলিশ করতেও আমি পিছু হটব না। এত ত্যাজ তোর অর্ণব, ছিনিয়ে আনা এ নববধূকে আমার জীবন থাকতে আমি ছাড়ব না। আজ তোর অনুরোধে এ মেয়েকে আমি অনিকের জন্য ছেড়ে দিতে পারি, তবে তার জন্য চরম মূল্য দিতে হবে তোদেরকে। আমার একটা শর্ত মেনে নিতে হবে। নানা,
শর্তের কথা শুনে অর্ণব এবং অনিক দুই ভাই নানাকে জিজ্ঞেস করছে কি শর্ত। খুব গম্ভীরভাবে নানা লতিফ চৌধুরী বললেন, নানা বাড়ির সকল অধিকার ছেড়ে দিতে হবে তোদেরকে। যদি রাজি থাকিস তবেই এ মেয়ে আমি ছেড়ে দেব। কি পারবি? অনিক জানত যে তার নানা লতিফ চৌধুরী বহু বছর ধরে পার্শ্ববর্তী জেলার এক ভদ্রলোকের বাড়িতে আক্রমণ করার অপেক্ষায় ছিল। কিন্তু অনিক জানত না যে সে বাড়ি সূচনাদেরই বাড়ি। সে বাড়ির নাম কোনোদিন নানা তাদেরকে বলেনি। তবে চরম ক্ষতি হয়েছিল সে বাড়ির কারণে তার নানার বংশের। আজ নানা যে কিছুতেই সূচনাকে ছাড়বে না। আজ সূচনাকে নিতে হলে নানার শর্ত মেনে তবেই নিতে হবে তাদের দুভাইকে। অনিক অসহায়ের মতো তাকিয়ে আছে বড় ভাই অর্ণবের দিকে। কারণ নানা বাড়ির অধিকার তার বড় ভাইকেও যে ছাড়তে হবে। নয়তো অনিক তার গার্লফ্রেন্ড সূচনাকে হারিয়ে ফেলবে। অনিকের অসহায় চোখের ভাষা অর্ণব বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও শেষবারের মতো অর্ণব ছোট ভাই অনিককে জিজ্ঞেস করছে, তুই কি সত্যিই সূচনাকে বিয়ে করবি অনিক? হ্যাঁ ভাইয়া। অনিক এবার একরোখা অর্ণব নানাকে উত্তর দিয়েছে, ঠিক আছে। অধিকার ছেড়ে দিলাম নানা বাড়ির। তাহলে নিয়ে যা এই মেয়েকে। তবে এ নববধূকে আমি রেখে দিলাম। আজ এ মেয়েকে ছেড়ে দিলেও ওদের ফ্যামিলিকে আমি ছাড়ব না। এর বিকল্প ব্যবস্থা আমি করব। নানা নববধূ সুলতানা তানিকে লতিফ চৌধুরীর বাড়িতে রেখে দেয়া হয়। অর্ণব আর অনিক সূচনাকে নিয়ে বের হয়ে যায় নানা বাড়ি থেকে। এখন রাত প্রায় ৩টা। অনিক আর সূচনাকে সাথে নিয়ে সরকারি গাড়িতে করেই অর্ণব রওয়ানা করেছে নিজ বাড়ির উদ্দেশ্যে। অর্ণবের নিজস্ব গাড়ি চালক এবং সিপাইও আছে গাড়িতে। গাড়িতে বসেই অর্ণব ছোট ভাই অনিককে আদেশ দেয় সূচনার বাবাকে কল দিয়ে মেয়েকে নিতে আসতে বলার জন্য। অনিক সাথে সাথেই সূচনার বাবাকে কল দেয়। কিন্তু পার্শ্ববর্তী জেলা থেকে সূচনার বাবার এই জেলায় আসতে আসতে প্রায় সকাল হয়ে যাবে। গাড়ি জ্যামে আটকে যাওয়ায় অর্ণব তার সিপাই এবং ড্রাইভারকে নিয়ে গাড়ি থেকে কিছুক্ষণের জন্য নেমে গেছে। এই সুযোগে অনিক সূচনাকে বলছে, খুব বেশি ভয় পেয়েছ সূচনা? হ্যাঁ, ভয় তো পেয়েছিলাম। কিন্তু তোমার নানা যে এতটা খারাপ এটা আগে বলোনি কেন? আমার নানা খারাপ না অনিক। এমন একটা ঘটনার পরেও বলছো যে তোমার নানা খারাপ না। তোমরা আগে অন্যায় করেছ অনিক। কি অন্যায় করেছি আমরা? সূচনা এসব হিসেব আমার নানা বাড়ির সাথে তোমাদের বাড়ির হিসাব। আমাদের দুজনের হিসেব না। চলো আমরা এখন আমাদের হিসেবের কথা বলি। কি হিসেবের কথা? সূচনা জানো সূচনা, অর্ণব ভাইয়া মনে হচ্ছে শীঘ্রই আমাদের দুজনের বিয়ে দিয়ে দেবে। তাই নাকি? তবে একটা ব্যাপারে আমার খুব খারাপ লাগছে। আসলে আজ আমাকে আনতে গিয়ে তোমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। সূচনা প্রেয়সীর জন্য কিছু মূল্য তো জীবনে দিতেই হবে অনিক। তার জন্য এত বড় মূল্য কেউ দেয়? সূচনা এবার অনিক কিছুটা দুষ্টুমি করেই বলছে, তুমি কি আমাকে মূল্য ফেরত দিতে চাও সূচনা? হ্যাঁ চাই। অনিক ভাবছে সূচনাকে একটু খেপিয়ে দেই। তাই অন্য দিকে তাকিয়ে দুষ্টু হেসে সূচনাকে বলছে, ঠিক আছে। তাহলে আজ আমার বেডরুমে রাতের অতিথি হয়ে থেকো। তবে আমার মাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। তুমি কিন্তু দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছ অনিক। সূচনা বিয়ে-শাদী করতে যাচ্ছি। একটু খারাপ হলে সমস্যা কি? ভালো খারাপ নিয়ে কিন্তু আমি ভাবছি না। আমি ভাবছি অর্ণব ভাইয়া তোমাকে বিয়ে করাবে। কিন্তু সে নিজে বিয়ে করছে না। তোমার অর্ণব ভাইয়া কি চিরকুমার হয়েই থাকবে? অর্ণব ভাইয়ার নাকি কোনো মেয়েকেই ভালো লাগে না অনিক। রাতে সূচনা অনিকের মায়ের সাথে ঘুমায়। সূচনার বাবা এবং চাচা চেয়ারম্যান শেখের সূচনাকে নিতে আসতে আসতে সকাল হয়ে যায়। সূটনার বাবা এসে মেয়েকে জিজ্ঞেস করে, রাতে কোথায় রেখেছিল তোকে? ওরা কোনো ক্ষতি করেনি তো তোর? নতুন বউ কই? অনিকের মায়ের সাথে ঘুমিয়েছি বাবা। না বাবা, ওরা ক্ষতি করেনি আমার। ওরা আরও আমাকে ফিরিয়ে এনেছে। নতুন বউকে ওরা ফিরিয়ে আনেনি। বউকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমাদের। সূচনা
অনিকের নানা যে তুলে নিয়েছে তাদেরকে সেটা সূচনা খুলে বলেছে তার বাবা এবং চাচাকে। অনিক এবং অর্ণব যে ফিরিয়ে এনেছে এসবও বলেছে। নববধূ সুলতানা তানিকে যে আটকে রেখেছে সে ঘটনাও বলা হয়ে গেছে। কিন্তু কেন তাদেরকে তুলে নিয়েছে তার কিছুই জানে না সূচনা। সূচনার বাবা চাচাও চিনে না এ লতিফ চৌধুরীকে। জানে না এ চৌধুরীর কি এমন শত্রুতা তাদের সাথে। তবে সব শুনে সূচনার বাবা লতিফ চৌধুরীকে খারাপ মানুষ হিসেবেই ধরে নিয়েছে এবং চৌধুরীর নাতি অনিকের সাথে থাকা মেয়ের প্রেমের কথা ভেবে চরম অপমানের সুরে বলছে, ছি ছি, এরকম একটা ফ্যামিলির ছেলের সাথে আগে থেকেই সম্পর্কে জড়িয়েছিলি তুই? তোর লজ্জা করল না? না বাবা, অনিক খারাপ না। তাছাড়া অনিক আর অর্ণব ভাইয়া আজ নিজেদের অনেক ক্ষতি করে আমাকে ছাড়িয়ে এনেছে। সূচনা: এগুলো সবই হয়তো ওদের দুভাইয়ের অভিনয় ছিল। সূচনার চাচা চেয়ারম্যান শেখ: এতক্ষণ পরে অর্ণব কথা বলছে, আমরা কোনো অভিনয় করিনি আঙ্কেল। আপনাদের বাড়ির সাথে আমার নানা বাড়ির পুরনো শত্রুতা ছিল। কি শত্রুতা ছিল? আমরা তো কিছুই জানি না। সূচনার বাবা: আমার নানা বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, তাদের কাছ থেকে জেনে নিবেন। আর আপনাদের নববধূ সেখানেই আছে। অর্ণব: তুমি তো খুব বেয়াদব। সূচনার বাবা বলছে অর্ণবকে, জি আমি বেয়াদব। তবে এ বেয়াদবের একটা কথা আপনাকে রাখতেই হবে। আজ আপনার মেয়েকে বাড়ি নিয়ে গেলেই মানুষ ওকে কলঙ্ক দেবে। এক রাত কোথায় কাটিয়েছে সে সম্পর্কে জানতে চাইবে। তাই আমি চাই শীঘ্রই আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন। কারণ ওরা বেশ কয়েক বছর ধরে প্রেম করে যাচ্ছে। অর্ণব: তোমাদের মতো ফ্যামিলির ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে নেই। সূচনার বাবা সবুজ শেখ: মেয়ের কলঙ্কের মিথ্যে বদনাম ঢাকবেন কি দিয়ে? আপনার মেয়েকে আমরা সসম্মানে রেখেছি, কিন্তু মানুষ তো এটা বিশ্বাস করতে চাইবে না। মানুষের মুখ বন্ধ করবেন কিভাবে? অর্ণব: সেটাই ভাবছি, দেখি কি ব্যবস্থা করা যায়। বাবা, আমি অনেককেই বিয়ে করব। সূচনা: এমন একটা জঘন্য ফ্যামিলিতে তোকে কোনোভাবেই বিয়ে দেব না। সূচনার চাচা চেয়ারম্যান শেখ: আমার ভাইয়ের সাথে সূচনার প্রেমের সম্পর্ক আছে। আপনাদের মেয়েকে ভাইয়ের বউ করে আনতে চাই। আত্মীয়তা হবে আপনাদের সাথে। তাই আমি আপনাদের সাথে বেয়াদবি করছি না। তবে আমাদেরকে নিয়ে আর একটা বাজে কথাও বলবেন না, তাহলে কিন্তু আপনাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। অর্ণব: তুমি আসলেই একটা বেয়াদব। তোমাদের ফ্যামিলির সাথে কোনো আত্মীয়তাই হবে না। সূচনার বাবা বলছে অর্ণবকে, বাবা তুমি এসব কি বলছো অর্ণব ভাইয়াকে? আর আত্মীয়তা করবা না মানে? যদি অনিকের সাথে বিয়ে দিতে রাজি না হও তবে আজ আমি তোমাদের সাথে যাব না। অনিকের সাথে বিয়ে দেয়ার কথা দিলে তবেই আমি বাড়ি যাব। সূচনা: তুইও একটা বেয়াদব। তোর মতো মেয়ে ঘরে রেখেও কোনো লাভ নেই। তোকে নেক্সট শুক্রবারই আমি বিয়ে দিয়ে দেব অনিকের সাথে। সূচনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বাড়ি ফেরার পথে সূচনা তার বাবাকে আবারও সব খুলে বলেছে। তার বাবা অনিক অর্ণবের সাহায্যের কথা পুরোপুরি বিশ্বাস করেনি। কিন্তু বিশ্বাস না করলেও অন্য কোথাও বিয়ে দিলে যে সারাজীবন মেয়েকে একরাতের মিথ্যে কলঙ্ক বয়ে বেড়াতে হবে এটা ভালোই বুঝতে পেরেছে সূচনার বাবা। তাই আগামী শুক্রবারই সূচনার বিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সবাই নিরাশ হলেও সূচনার ছোট বোন লহরী কিন্তু এ বিয়েতে খুবই খুশি। সব আনন্দই লহরী করতে চায় বড় বোনের বিয়েতে। তাছাড়া হবু দুলাভাই অনিকের সাথেও লহরীর আগে থেকেই ভালো সম্পর্ক আছে। শেখ বাড়ির এ ছোট মেয়ে লহরী স্বভাবে খুবই বেখেয়ালি এবং চঞ্চলা। এ চঞ্চলা লহরীর অনেক দিনের স্বপ্ন বড় বোনের বিয়েতে হবু দুলাভাই এবং বরপক্ষকে অনেকভাবে বোকা বানাবে সে। আজ বড় বোনের বিয়েতে বরের জুতো চুরি করতে গিয়ে ভুল করে বেয়াইয়ের জুতো চুরি করে ফেলেছে লহরী। সেটাও আবার বড় বোনের রগজটা হিংসুটে চিরকুমার ভাসুর অর্ণব মাহমুদের জুতো। শুধু চুরিই করেনি, জুতো নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেছে লহরী। কিন্তু ওর সাথে থাকা বান্ধবী আর কাজিনরা বুঝে গেছে যে লহরী ভুল করেছে।
পেছনে থেকে ওকে ডেকে যাচ্ছিল সবাই। কিন্তু পেছনের ডাক শুনে লহরী ভেবেছে ওরা আসছে তার পিছু পিছু। কিন্তু লহরীর সহযোগীরা কিছুটা এসে আবার ফিরে গিয়েছে বরস্টেজের কাছে। ওইদিকে বেখেয়ালি লহরীর তো হুঁশ নেই। সে বিরাট কাজ করতে পেরেছে ভেবে একা একাই জুতো নিয়ে ছাদে চলে গেছে। ছাদের কোণায় গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল লহরী। পেছনে তাকিয়ে দেখে বান্ধবীরা কেউ ওর সাথে আসেনি। এরপরেই নজর যায় ছাদের সিঁড়ির দরজার দিকে। তাকিয়ে দেখে বড় বোনের ভাসুর অর্ণব আসছে ছাদে। লহরী ভাবছে কি ব্যাপার, এই লোক কেন ছাদে এসেছে? আর আমার জুতো চুরির সহযোগীরাই কোথায়? ওরা কি দেখেনি এই রগজটা বেয়াইকে ছাদে আসতে? বেয়াই সাহেব সম্পর্কে অনেক গল্পই শুনেছে লহরী। ৩২ বছর বয়স হয়েছে তার বেয়াই অর্ণবের। কিন্তু কোনো মেয়েকেই নাকি তার ভালো লাগেনি। ভালো লাগবে কি করে? রগজটা আর হিংসুটে এ লোকের ধারে কাছেও হয়তো মেয়েরা আসতে সাহস পায়নি। তাছাড়া লহরী শুনেছে এ অর্ণব লোকটা চরম বেয়াদ্ব। এই যে সেদিন তার বাবা সূচনাকে অনিকের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে এসে বলেছিল সূচনার হবু ভাসুর অর্ণব ছেলেটা খুব বেয়াদব, দাম্ভিক আর একরোখা। এসব ভাবতে ভাবতে লহরীর অনেকটা কাছে চলে এসেছে বেয়াই সাহেব। কাছে এসেই অর্ণব গম্ভীর কণ্ঠে লহরীকে জিজ্ঞেস করছে, কে আপনি? লহরী ভাবছে লোকটা কত বড় ছোটলোক। নিজের ভাইয়ের শ্বশুরের ফ্যামিলির লোকদেরকেও চেনে না। লহরী মনে মনে অর্ণবকে হিংসুক, ছোটলোক, বেয়াদব বলে ইচ্ছেমতো গালি দিয়েছে। এবার অনেকটা স্বাভাবিক হয়ে লহরী বলছে, আপনার ভাইয়ের বউয়ের একমাত্র ছোট বোন আমি। অর্ণব ভাবছে কি ভুলটাই না করেছি। ভাইয়ের শ্বশুরের ফ্যামিলির লোকদেরকেও চিনতে পারলাম না। এসব ভেবেই অর্ণব বলছে, সরি, আমি চিনতে পারিনি আপনাকে। না, ঠিক আছে। লহরী, নাম কি? অর্ণব। লহরী ভয়ে ভয়ে জানতে চেয়েছে, কিসের নাম? আমার নাম জিজ্ঞেস করেছেন। তাহলে কি আমার নাম জিজ্ঞেস করব নাকি? গম্ভীর কণ্ঠে বলল অর্ণব। আসলে আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। আমার নাম লহরী, শেখ লহরী। আমি অর্ণব, অর্ণব মাহমুদ। এ বাড়ির নতুন মেয়েজামাই অনিক মাহমুদের বড় ভাই আমি। অর্থ কি এ নামের? লহরী ভাবছে কার নামের অর্থ জিজ্ঞেস করছে। এইমাত্রই তো উনার নিজের নাম বলল। তবে কি উনার নামের অর্থ জিজ্ঞেস করছে? নাকি আমার নামের অর্থ জিজ্ঞেস করছে? লহরী ভাবল এত চিন্তা না করে দুজনের নামের অর্থই বলে দেই, আপনার অর্ণব নামের অর্থ হচ্ছে সাগর, সায়ের, সমুদ্র। আর আমার লহরী নামের অর্থ হচ্ছে উর্মি, ঢেউ। বাহ, আমার নামধাম সম্পর্কে তো বেশ ভালোই জানেন। তা আপনার নামটা কি আমার নামের সাথে মিলিয়ে রেখেছে নাকি? লহরী কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না। আর লোকটা কেনই বা এখানে এসে তাকে এত কিছু জিজ্ঞেস করছে সেটাও বুঝতে পারছে না। লহরীকে কিছু বলতে না দেখে অর্ণব গম্ভীরভাবে বলল, জুতোটা দিন। মানে? আপনাকে কেন দেব? আর জুতো নিতে হলে তো টাকা দিতে হবে। লহরী, বরের জুতো চুরি হলে টাকা দিতে হয়। কিন্তু আমি কেন টাকা দেব? খুব রহস্যের সাথে। আপনিও টাকা দিতে পারবেন। কারণ আপনি বরপক্ষের লোক এবং বরের বড় ভাই। লহরী, বরের জুতো চুরি হলে টাকা দিতাম। কিন্তু আপনি তো চুরি করেছেন আমার জুতো। মানে? কি বলছেন আপনি? চরম অবাকের সুরে বলল লহরী। এই যে মিলিয়ে দেখুন, আমার পায়ে আরেকটা জুতো আছে। লহরী তাকিয়ে দেখে সত্যিই সে বেয়াইয়ের জুতো চুরি করেছে। লহরীর এখন ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে। এর মধ্যেই অর্ণব বলে উঠেছে, আমাকেই বর ভেবে আমার জুতো চুরি করেছিলেন নাকি? লহরী কোনো কিছু না ভেবেই উত্তর দিয়েছে, হ্যাঁ। কার বর ভেবেছিলেন আমাকে? আপনার বর নাকি? রহস্যের সাথে। অর্ণবের কথা শুনে লহরীর হাত থেকে জুতো পড়ে গেছে। একজন গম্ভীর, হিংসুটে লোকের মুখে এমন রহস্যে ভরা রোমান্টিক কথা শুনে লহরীর বুক কাঁপছে। লহরী আর কিছুই বলতে পারল না। অর্ণব ছাদের উপর থেকে জুতো পরে নিল। যাওয়ার আগে লহরীকে জিজ্ঞেস করল, বয়স কত?
খেয়ালের ভুলে বেআইয়ের জুতো চুরি করে এমনিতেই বোকা বনে গেছে লহরী। তার উপর হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাকের সুরে লহরী জিজ্ঞেস করল, কিসের বয়স? আমার বয়স জানতে চেয়েছেন? না, আমার বয়স জানতে চেয়েছি। হালকা ধমক দিয়ে। লহরী এই কথার কিছুই বুঝতে পারল না। উল্টো ধমক খেয়ে আশ্চর্য হয়ে ভাবছে, সত্যিই কি লোকটা তার বয়স জানতে চেয়েছে, নাকি আমার বয়স জানতে চেয়েছে। লহরী ভাবছে, এবারও দুজনের বয়সই বলে দেই, তাহলে আর সমস্যা হবে না। তাছাড়া উনার যে ৩২ বছর বয়স সেটা তো আমি অনেক ভাইয়ার কাছে শুনেছি। এসব ভেবে লহরী বলে দিল, জি, আমার বয়স ২৩ আর আপনার বয়স ঠিক তার উল্টো, মানে ৩২ বছর। বাহ, পুরো রচনা পড়ে ফেলছেন তো দেখি এই অর্ণবকে নিয়ে। বেশ খোঁজ রাখেন তো দেখছি আমার সম্পর্কে। তা জুতোটা কি ইচ্ছে করেই চুরি করেছিলেন নাকি? কিছুটা টিপ্পনি কেটে। লহরী ভাবছে বয়স জিজ্ঞেস করছে। বয়সের উত্তর দিয়েছি। এত কথার কি আছে? লহরীর খুব খারাপ লাগছে। লহরী উনার জুতো কেন চুরি করতে যাবে? একটু না হয় ভুলই করেছে, তার জন্য এত কথা শোনাতে হবে? লহরী বেশ রাগ নিয়ে বলল, আপনার জুতো আমি কেন ইচ্ছে করে চুরি করব? ওই যে বলেছিলেন আপনার নিজের বর ভেবে জুতো চুরি করেছেন। নিজের বরের জুতো ভেবেই হয়তো নিয়ে এসেছেন। অর্ণব, কখনোই না। লহরী, কিসে পড়েন? অর্ণব, অনার্স থার্ড ইয়ার ফাইনাল শেষ হলো ৭ দিন আগে। লহরী, আমি পেশায় বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের সহকারী কমিশনার। অর্ণব, আমি জানি আপনার প্রফেশন সম্পর্কে। লহরী, সবই তো জানেন দেখছি। তা থার্ড ইয়ার পরীক্ষা কি লেখাপড়া করে দিয়েছেন, নাকি সারাক্ষণ আমার কথাই ভেবেছেন? লহরী ভাবছে, জুতো চুরি করে একটা না হয় ভুলই করে ফেলছি, তার জন্য এত কথা শোনাতে হবে আমাকে? কিছুটা দুঃখ নিয়েই লহরী উত্তর দিয়েছে, আমরা আসলে অনেক ভাইয়ের ফ্যামিলি সম্পর্কে খোঁজ নিয়েছিলাম। আর সূচনা আপু তো পছন্দ করেই বিয়ে করছে। সেই হিসেবে আপনাদের পুরো ফ্যামিলি সম্পর্কেই আমি জানি। ঠিক আছে, তবে আপনি না একটু ভোলাভালা? অর্ণব, আমি মোটেও ভোলাভালা না। লহরী, কি ভোলাভালা নন আপনি? তাহলে তো আমি বলবো আমার জুতোটা আপনি ইচ্ছে করেই চুরি করেছেন। কথাটা বলে রহস্যের হাসি দিয়ে অর্ণব চলে যাচ্ছিল। বড় বোনের ভাসুর তাকে এভাবে অপমান করল। লহরী এবার পেছনে থেকে ডেকে বলেছে, শুনুন, আজ ভোলাভালা আমি হইনি, আপনি হয়েছিলেন। তা না হলে ছোট ভাইয়ের বিয়ের দিন বড় ভাই এভাবে এসে ছোট ভাইয়ের পাশে বসে থাকে, সেটাও আবার প্রায় বর স্টাইলের পাঞ্জাবি আর জুতো পরে এসেছেন। আসলে আপনারা তো আবার আমাদের নানা বাড়ির শত্রু। এই শত্রুরা যেন আমার ছোট ভাইয়ের কোনো ক্ষতি করতে না পারে, তাই ভাইয়ের পাশে বসেছিলাম। আর আপনি যে আমাকে আপনার বর ভেবে ফেলবেন এমন জানলে তো পুরোপুরি বর সেজে আসতাম। আপনিও না একটু বেশিই ভোলাভালা? ছোট ভাই কবুল বলার আগে আপনার বরের জুতোটা চুরি করতে পারলেন না। লহরী আর কথা বাড়ায়নি। আজ আর কোনো দুষ্টুমিও করেনি লহরী। শেখ বাড়ির এই ছোট মেয়ে লহরী না ন্যাকা আর না বোকা, কিন্তু স্বভাবে বড়ই চঞ্চলা আর বেখেয়ালি এ মেয়ে। আজ বরপক্ষের লোকের সাথে অনিকের নানা বাড়ির কেউ আসেনি। যারা এসেছে সবই অনিকের দাদা বাড়ির লোক, পাড়া প্রতিবেশী আর বন্ধুবান্ধব। দেখতে দেখতে সূচনাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় এসেছে। হঠাৎ করেই চাচাতো ভাই শেখ নির্ঝর সূচনাকে ডেকে ঘরের ভেতরে নিয়ে গেল। গুরুত্বপূর্ণ কথা আছে বলে এক রুমে নিয়ে বাইরে থেকে তালা মেরে দিল নির্ঝর। সূচনা কোথায় জিজ্ঞেস করতেই নির্ঝর বিজয়ের হাসি দিয়ে সূচনার শাশুড়ি মাহমুদা পারভিনের সামনে এসে বলল, আপনার বাবা আমার বউ আটকে রেখেছে। আজ আমি আপনাদের বউ আটকে রেখেছি। আপনার বাবাকে বলবেন আমার বউ দিয়ে দিতে, তাহলেই আমি আপনাদের বউ দিয়ে দেব। মা মাহমুদা পারভিন কিছু বলার আগেই বড় ছেলে অর্ণব এসে নির্ঝরকে বলছে, আপনাদের বউ আমার নানা বাড়ির লোকেরা নিয়েছে, তাদের সাথে গিয়ে ঝামেলা করেন। আমাদের সাথে কোনো ঝামেলা করবেন না, আমাদের বাড়ির বউ দিয়ে দিন তো।
আপনার দেয়া ঠিকানা নিয়ে বউ ফিরিয়ে আনতে দুবার আপনার নানা বাড়ি গিয়েছিলাম। গিয়ে শুনলাম বাড়িতে কেউ নেই। আমার বউকে কোথায় নিয়ে আটকে রেখেছে জানি না। আজ আপনাদের বউ আটকে রেখে আমার বউ ফেরত আনব। নির্ঝর। শেখ নির্ঝর, আপনি আমাদের সাথে শুধু শুধুই শত্রুতা করছেন। ভুলে যাবেন না আপনাদের মেয়ে সূচনাকে আমরাই নানা বাড়ি থেকে ছাড়িয়ে এনে আপনাদের ইজ্জত রক্ষা করেছিলাম। অর্ণব, আপনি কি করেছেন সেটা আপনার ব্যাপার। তবে আমার বউ না পেলে আপনাদের বউ আমি দেব না। আমাদের বউ আপনি আটকে রাখতে পারবেন না। বউ আমি নিয়েই যাব। আপনার সাথে আমি আত্মীয়তাই রাখতে চাই, শত্রুতা নয়। শুধু শুধু ঝামেলা করে নিজেদের মেয়ে আটকে রেখে আপনাদের নিজেদের ইজ্জত নষ্ট করবেন না। মনে রাখবেন আমার নানা অনেক পরিকল্পনা করেই আপনার বউ নিয়েছে। থানা পুলিশ মামলা মোকদ্দমা কোনো কিছু করেই আপনি আমার নানা ভাইয়ের নাগাল পাবেন না। কারণ আমার বড় মামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আর ছোট মামা আইনজীবী। আপনাকে হারিয়ে দেয়ার মতো যথেষ্ট ক্ষমতা আমার নানা ভাইয়ের আছে। তাছাড়া আমার নানা এতটাই একরোখা যে আপনি কোনোদিন একবার তার সাথে বসে বউ ফেরত আনার ব্যাপারে আলোচনা করার সুযোগও পাবেন না। আপনার মৃত্যুর আগে পর্যন্ত বউ কোথায় আছে সেটাও হয়তো আপনি জানতে পারবেন না। ভালয় ভালয় আমাদের বউ দিয়ে দেন। তাহলে আমি সূচনার বৌভাতের দিন নানার সাথে আপনাকে বসিয়ে কথা বলার ব্যবস্থা করে দেব। অর্ণব, না, আমি আপনাদের বউ দেব না। তাহলে ভাইয়ের বউ তো নেবই। সাথে আপনাদের বাড়ি থেকে অন্য মেয়েও উঠিয়ে নিয়ে যাব। অর্ণব। নির্ঝরের বাবা চেয়ারম্যান শেখ এবার কিছুটা ভয় পেয়েছে। কারণ অর্ণব যে একরোখা সে সত্যিই যদি কাউকে নিয়ে যায়। তাছাড়া নির্ঝর এভাবে যে সূচনাকে আটকিয়ে রাখবে এটা সূচনার বাবা চাচা কেউই বুঝতে পারেনি। তারা দুজনই নির্ঝরকে বুঝিয়েছে যে আমরা আগে অনিকের নানার সাথে বসে আলোচনা করি, তারপরে বউ আনার ব্যবস্থা করব। নির্ঝরও ভাবছে কোথায় না কোথায় তার বউ নিয়ে আটকে রেখেছে, সে কিছুই জানে না। দুইবার গিয়েও সে বাড়িতে বউয়ের খোঁজ পায়নি। তাই নির্ঝরও শেষ পর্যন্ত সূচনাকে দিয়ে দিতে রাজি হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সূচনার বৌভাতের অনুষ্ঠানে অর্ণব তার নানাকে হাজির করবে। সেখানেই তার নানার সাথে নির্ঝরের বউ ফেরত আনা সংক্রান্ত আলোচনা হবে। ঝিরঝির করে হাওয়া বইছে আজ। বড় উদাস মাতাল বৈশাখী হাওয়া। উদাস হাওয়ায় দুলছে ফুল, দুলছে প্রকৃতি, আরও দুলছে লহরীর মন। এমন যে মাতাল বৈশাখী হাওয়ার মতো বড়ই উদাসী, বড়ই চঞ্চলা। লহরী আজ পড়েছে পেট ঢাকা ঘাঘরা চলি, কানে পড়েছে ঝুমকো দুল, হাতে দিয়েছে ঝুমকো চুড়ি, আর খোলা চুলে জড়িয়েছে ঝুমকো জবা ফুল। শেখ বাড়ির লোকেরা আজ যাচ্ছে সূচনার শ্বশুর বাড়ি। বৌভাত হচ্ছে আজ সূচনার। বৌভাত অনুষ্ঠানে খুব অল্প কয়েকজন লোক যাচ্ছে শেখ বাড়ি থেকে। আজ শেখ বাড়ির লোকেরা নববধূ ফিরিয়ে আনার জন্য চৌধুরী বাড়ির লোকদের সাথে আলোচনায় বসবে। নববধূ চুরি হয়ে যাওয়ার পরে চেয়ারম্যান হাবিব শেখ খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। হাবিব শেখ ভাবছেন পুত্রবধূ ছিনিয়ে নেয়াতে যেমন সম্মানহানি হয়েছে, পুত্রবধূ ফিরিয়ে আনলেও তেমনই সম্মানহানি হবে। কারণ ফিরিয়ে আনলে এ সমাজ সে বধূকে নষ্টা বলে ঘৃণা করবে। তাই হাবিব শেখ না ছেলে নির্ঝরকে সাহায্য করছেন আর না ছেলেকে ফিরিয়ে দিচ্ছেন। নির্ঝর একাই লড়ছেন বউ ফিরিয়ে আনার জন্য। নববধূ সুলতানা তানির আবার বাবা নেই। বাবা মারা গিয়েছেন অনেক আগেই। আর নববধূর কোনো ভাইও নেই। একজন বোন আছে। সে বোনও আবার থাকে লন্ডনে। তাই নববধূর ফ্যামিলির কেউ তাকে ফেরত আনার জন্য লড়ছে না। শেখ নির্ঝর একাই করে যাচ্ছে সব। নির্ঝরকে সাহায্য করছে তার বন্ধু সুখিন। বন্ধু কিন্তু বিনা কারণে নির্ঝরকে সাহায্য করছে না। সুখিন প্রেমে জড়িয়েছে নির্ঝরের ফুফাতো বোন শৌরীর সাথে। ফুফাতো বোন শৌরী আবার সূচনা, লহরী দুজনেরই বান্ধবী। কারণ তার বয়স সূচনা আর লহরী দুইজনের বয়সের মাঝামাঝি। অনিকদের বাড়ির সামনে পৌঁছে গেছে শেখ বাড়ির লোকেরা। অনিকের দাদা কিনে রেখেছিলেন শহরের বাড়ির জমিটা।
3 ছেলে মেয়েকেই অনিকের দাদা আলাদা করে বাড়ি করার জন্য জমি দিয়েছিলেন। যাই হোক, অনিকদের বাড়িটা এখনো দোতলায় আছে। বাড়ির ভেতরে ছোট্ট একটু উঠোন আছে। আর আছে ছোট্ট একটা পুকুর। আজ এ উঠোনেই বৌভাতের প্যান্ডেল সাজানো হয়েছে। সব মেহমান চলে আসার পরে অনিকের নানা বাড়ির মেহমান এসেছেন। অনিকের নানা লতিফ চৌধুরী এসেছেন। সাথে এসেছে অনিকের 2 মামা, মামি এবং মামাতো বোনেরা। আরও এসেছে অনিকের 2 মামাতো ভাই রাকিব এবং রিফাত। শেখ বাড়ির মেহমানরা খাচ্ছে বলে এখনো লতিফ চৌধুরীর ফ্যামিলির সাথে পরিচয় করানো হয়নি। সবার খাওয়া দাওয়া শেষ হলেই পরিচয় করিয়ে দেয়া হবে। কিন্তু পরিচয়ের আগেই অর্ণবের নানা ডাক দিয়েছে শেখ বাড়ির ছোট মেয়েকে, এই মেয়ে, শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। নাম কি তোমার? শায়রি। না, আমার নাম লহরী। কে রেখেছে এ নাম? আমার দাদি। বুঝেছি। লতিফ চৌধুরী। অনিক পেছনে থেকে এসে লহরীকে বলেছে যে এটা তার নানা। লহরী সালাম দিয়ে সাথে সাথে সেখান থেকে চলে গেছে। এ বৃদ্ধকে দেখার পরে লহরী ভাবছে এ চোর নানার মতোই হয়েছে তার বেয়াই অর্ণবের চেহারা। আজ খুব গরম পড়েছে। অনিকদের এ বাড়ির পুকুর পাড়ে কিছু নারকেল গাছ আছে। অর্ণবের নানা এ বাড়ি আসলে ডাব খেয়ে থাকেন। তাই অর্ণবের মা মানুষ দিয়ে কিছু ডাব পেড়ে রেখেছেন। আজ খাওয়া দাওয়া শেষে অর্ণবের নানাকে ডাব খেতে দেয়া হয়েছে। সেই সাথে মেহমানদের মধ্যে যারা ডাব খেতে পছন্দ করেন তাদেরকেও দেয়া হয়েছে। ডাব খেতে গিয়ে পোশাক যেন নষ্ট না হয় তার জন্য পাইপের ব্যবস্থা রাখা হয়েছে। অর্ণব পাইপ দিয়ে একটা ডাব খাওয়া শুরু করেছে। অনিক তার শ্বশুর বাড়ির লোকদেরকে নানা বাড়ির লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ অর্ণব খেয়াল করল লহরী মুখ চেপে প্যান্ডেল থেকে বের হয়ে পুকুর ঘাটের দিকে চলে যাচ্ছে। অর্ণব ভাবছে কি হলো মেয়েটার। অর্ণব সে ডাব হাতে নিয়েই চলে গেছে পুকুর ঘাটের ওখানে। সেখানে গিয়ে দেখে লহরী একা দাঁড়িয়ে হেঁচকি দিচ্ছে। লহরীর মনোযোগ আকর্ষণ করে অর্ণব বলল, আপনার এখন পানি খাওয়া উচিত। এই নিন, ডাবের পানি খান। নিজের মুখ দেয়া ডাবের পানি খেতে বলছে লহরীকে। লহরী মনে মনে ভাবছে ছি লোকটা কি জঘন্য। উনার মুখ দেয়া এটো ডাবের পানি আমাকে খেতে বলছে। লহরী মুখের উপর বলে দিয়েছে আমি কারো মুখের এটো খাবার খাই না। আর পুরুষ লোকের মুখের এটো খাবার তো খাবই না। কেন? পুরুষ লোকের মুখে সমস্যা কি? পুরুষ লোকের মুখে অনেক গন্ধ। লহরী। আস্তাগফিরুল্লাহ, কোনো পুরুষ লোকের মুখের সাথে প্র্যাকটিক্যাল করেছেন নাকি? ছি ছি, আপনি এসব কি বলছেন? লহরী। কিছু না করলে আপনি কিভাবে বুঝলেন যে পুরুষ লোকের মুখে গন্ধ? অর্ণব। আমার বান্ধবীরা বলেছে। লহরী। পুরুষ লোকের মুখে গন্ধ নেই। আর ওই সব ফালতু বান্ধবীদের সাথে আপনি আর চলবেন না। তাহলে আপনারও বিয়ের আগে প্র্যাকটিক্যাল করতে ইচ্ছে করবে। এখন নিন, ডাবের পানিটুকু খেয়ে নিন। আদেশের সুরে। লহরী পুকুর ঘাটের বেঞ্চে বসে হেঁচকি দিচ্ছিল। অর্ণব লহরীর সামনে বেঞ্চের উপর ডাবটা রেখে চলে গেছে। লহরী ভাবছে বোনের শ্বশুর বাড়ি প্রথমবার এসে এভাবে হেঁচকি তুলে ঢেকুর দিতে থাকলে মানুষ আমাকে কি বলবে। তাছাড়া প্যান্ডেলের ভেতরে গিয়ে এভাবে হেঁচকি দিলে অনেক ভাইয়ার বন্ধুরা আমাকে নিয়ে হাসবে। এসব ঝামেলার চেয়ে অর্ণব বেয়াইয়ের মুখের ডাবের পানিটুকু খেয়ে ফেললেও পারি। লহরী ভালো করে চারপাশ দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। না, কেউ নেই কাছাকাছি। লহরী এই সুযোগে অর্ণবের মুখ লাগানো পাইপ দিয়েই ডাবের পানিটুকু খেয়ে ফেলছে। পাইপসহ ডাবটা এবার জায়গামতো রেখে লহরী পেছনে ঘুরে হাঁটা শুরু করবে। কিন্তু তাকিয়ে দেখে অন্য একটা ডাব হাতে অর্ণব দাঁড়িয়ে আছে। লহরী পুরুষ লোকের মুখের ডাব খাবে না বলেই অর্ণব গিয়েছিল নতুন একটা ডাব আনতে। কিন্তু এসে দেখে লহরী তার মুখের ডাব খেয়ে জায়গামতো রেখেও দিয়েছে। অর্ণব মুখ টিপে হেসে লহরীকে জিজ্ঞেস করল, পুরুষ মানুষের মুখেরটা খেতে কেমন লাগলো আপনার? লহরীর প্রেস্টিজ ইদানিং সব চলে যাচ্ছে। একটু আগেই তো বলেছিল পুরুষ লোকের মুখেরটা খায় না। এমন হাতেনাতে ধরা পড়ে যাবে কে জানত।
তারপর এমন প্রশ্নে প্রেস্টিজের সাথে এবার মেজাজও হারাচ্ছে লহরী। অর্ণবের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলে দিল, আপনাদের বাড়িতে বউ চুরির আলোচনা হচ্ছে, সেখানে না গিয়ে এখানে কি করছেন? অন্যের বউয়ের আলোচনায় আমি কেন যাব? আমার কি বউ চুরি হয়েছে? নাকি আমি কারো বউ চুরি করেছি? অর্ণব: আপনার আবার বউ? হু, আপনি তো বিয়েই করছেন না। লহরী: আপনি বিয়ে করবেন কবে? অর্ণব: মাত্র তো আমার অনার্স থার্ড ইয়ার শেষ হলো। পুরো অনার্স শেষ করব, মাস্টার্স করব, তারপরে চাকরি নেব, তারপরেই না হয় বিয়ের চিন্তা করব। বুঝেছি, আপনি একদম কেয়ামত পর্যন্ত সময় নিতে চাচ্ছেন। বিয়ের জন্য এত সময় আপনাকে দেয়া যাবে না। অনার্স শেষ করলেই আপনার বিয়ে হবে, বাকি কাজ বিয়ের পরে করবেন। অর্ণব: আমার বিয়ে নিয়ে কেন এত ভাবছেন? আপনার নিজেরই তো বিয়ের বয়স চলে যাচ্ছে। নিজের চিন্তা করুন। নিজের বিয়ের চিন্তাই তো করছি। অর্ণব: নিজের চিন্তা করলে বিয়ে করেননি কেন? এতদিন পাত্রী পছন্দ হয়নি। অর্ণব: এখন কাউকে পছন্দ হয়েছে। লহরী: হুম, তো পাত্রীর বাড়ি প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলুন। লহরী: পাত্রীর ফ্যামিলির সাথে আমাদের আবার শত্রু ভাব। পাত্রীর সাথে সিনিয়র জুনিয়র সমস্যাও আছে। এত সমস্যা থাকলে তো বিয়ে করতে পারবেন না। লহরী: পারব। কিভাবে? প্রেম করে পটিয়ে নিতে হবে। অর্ণব: তাহলে পটিয়ে প্রেম করা শুরু করে দিন। লহরী ডাকতে ডাকতে লহরীর মা চলে এসেছে। লহরী মায়ের সাথে চলে গেছে। অর্ণব ভাবছে, আমি তো ডুবে মরছি এক প্রণয় সায়রে। এ সায়রে আমার লহরী লাগবে। বউ চুরি সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান হাবিব শেখ অর্ণবের নানা লতিফ চৌধুরীকে জিজ্ঞেস করছেন, আপনি আমার ছেলের বউ চুরি করছেন কেন? তোমার নানা বাড়ি কোথায় চেয়ারম্যান? লতিফ চৌধুরী: আমাদের পার্শ্ববর্তী থানার জমিদার বাড়িতে। চেয়ারম্যান: তোমার মা কি দেখতে খুব সুন্দরী? লতিফ চৌধুরী: হ্যাঁ, আমার মা খুব সুন্দরী ছিল। চাঁদের মতো সুন্দর ছিল আমার মা। হাবিব শেখ এবং সবুজ শেখ দুভাই প্রায় একসাথে উত্তর দিয়েছে। তোমার মায়ের বিয়ে হয়েছিল কয়টা? লতিফ চৌধুরী: চেয়ারম্যান হাবিব শেখ এবং সবুজ শেখ দুজনই চুপ করে আছেন। এতক্ষণ পরে নির্ঝর কথা বলছে, এসব বাহুল্য কথা বন্ধ করুন। আগে বলুন, আমার বউ চুরি করছেন কেন? বলছি শোনো। ৫৮ বছর আগে এক জমিদার পুত্র ময়ূরপঙ্খী নাও ভিড়িয়েছিল তোমাদের থানারই পূর্ব দিকের নদীতে। সেখান থেকে পালকিতে চড়ে বিয়ে করতে গিয়েছিল তোমাদের পার্শ্ববর্তী থানার জমিদার বাড়িতে। সে জমিদার পুত্রের ২.৫ বছরের প্রেম সেদিন পরিণতি লাভ করেছিল বিয়ের মাধ্যমে। শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে রওয়ানা করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। অমাবস্যার রাত হওয়ায় খুব তাড়াতাড়ি আঁধার নেমে এসেছিল সে রাতে। প্রথমে ছিল বরের পালকি, তারপরে ছিল নববধূর পালকি, আর বরযাত্রীরা ছিল পেছনের গরুর গাড়িগুলোতে। ময়ূরপঙ্খী নৌকাও নদীতে বাঁধা ছিল নববধূকে নেয়ার জন্য। অন্ধকারে অনেক পথ চলতে গিয়ে বরের পালকি, নববধূর পালকি এবং বরযাত্রীদের গরুর গাড়ির মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। বরের পালকি বহনকারী বেহারাদের গান শুনে শুনে নববধূর পালকির বেহারারা পথ চলছিল। অন্ধকারে কোন দিক থেকে গানের আওয়াজ আসছে সেটা বুঝতে না পেরে নববধূর পালকি বহনকারী বেহারারা ভুল পথে চলে গিয়েছিল। সে ভুল পথে ছিল এক জমিদার বাড়ি। সে জমিদার এবং জমিদার পুত্র পালকিসহ নববধূকে ছিনিয়ে নিয়েছিল। নির্ঝর, তুমি জানো কে সে নববধূ? না, আমার এত কিছু জানার দরকার নেই। আপনি আমার বউ নিয়েছেন কেন সেটা বলুন। নির্ঝর: সেটাই তো বললাম। তোমার দাদা ছিনিয়ে নিয়েছিল এক জমিদার পুত্রের নববধূকে। লতিফ চৌধুরী: এসব কি বলছেন আপনি? আমার দাদা অনেক ভালো মানুষ ছিলেন। নির্ঝর: ভালো মানুষ তো অবশ্যই। তা না হলে কি অন্যের সুন্দরী বউকে ছিনিয়ে নেয়? জিজ্ঞেস করে দেখো তোমার বাবা চেয়ারম্যানকে। এই চেয়ারম্যানের মা জননী হচ্ছে সে ছিনিয়ে নেয়া নববধূ। লতিফ চৌধুরী: আপনি ভুল বলছেন। আমার বাবা কারো নববধূ ছিনিয়ে নেয়নি।
চেয়ারম্যান: তাহলে নববধূকে কিভাবে নিয়েছিল তোমার বাবা? লতিফ চৌধুরী: তাহলে নববধূকে কিভাবে নিয়েছিল তোমার বাবা? লতিফ চৌধুরী: নির্ঝরের বাবা চেয়ারম্যান শেখ জানাচ্ছে, তখনকার দিনে আমাদের জমিদার বাড়ির কিছু নিয়মকানুন ছিল। তার মধ্যে একটি নিয়ম ছিল, আমাদের বাড়ির প্রবেশমুখে এসে একসাথে কয়েকজন জোরে জোরে চিৎকার বা স্লোগান দিতে পারবে না। সে রাতে নববধূ বহনকারী বেহারারা মেইন রাস্তা ছেড়ে পালকির গান গাইতে গাইতে আমাদের বাড়ির প্রবেশমুখে ঢুকে যাচ্ছিল। ওরা হয়তো অন্ধকারে পথ ভুলেই এসেছিল। বাড়ির আইন ভঙ্গ হয়েছে বলে আমাদের কর্মচারীরা অন্ধকারে ধাওয়া করে পালকির বেহারাদের। আর তখনই ওরা পালিয়ে যায়। আর তাড়াতাড়ি পালাতে গিয়ে পালকিসহ বউটাকে রেখে যায়। সে নববধূও তো ছিল এক জমিদার বাড়ির মেয়ে। সে আর বেহারাদের মতো পালকি ছেড়ে পালিয়ে যায়নি। সে ঠিকই পালকির ভেতরে বসেছিল। তারপর চেয়ারম্যানকে কথা শেষ করতে দেয়নি লতিফ চৌধুরী। তুমি মিথ্যা বলছো চেয়ারম্যান। তোমার বাবা তোমার মাকে পালকিসহ ছিনিয়েই নিয়েছিল। লতিফ চৌধুরী: বেহারারা হয়তো আপনাদেরকে মিথ্যা বলেছিল। কারণ ওরা বউ রেখে পালিয়ে যাওয়ার পরে সে বউকে পালকিসহ আমাদের বাড়ির ভেতরে এনে রাখা হয়েছিল। সবাই ভেবেছিল বেহারারা বউ নিতে আসবে। কিন্তু ওরা আর আসেনি। তারপর? চেয়ারম্যান: আমরা তো জানতাম না যে মাঝপথ থেকে বউ চুরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম বেহারারা হয়তো কোথাও বিশ্রাম নিচ্ছে। ময়ূরপঙ্খী নৌকায় ফিরে এসে আমরা অপেক্ষা করছিলাম বউয়ের জন্য। কিন্তু পালকি নিয়ে বেহারারা আর আসছিল না। আমরা রাতের আধারেই বউ খুঁজতে বের হয়ে যাই। কিন্তু কোথাও বউ খুঁজে পাওয়া যায় না। আবার বেহারাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বউয়ের বাবার বাড়ি পর্যন্ত পুরো রাস্তায় আবার ফেরত গিয়ে বউ খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গিয়েছিল। এত রাতে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সজাগ করে তো আর জিজ্ঞেস করা যায় না যে আমাদের নববধূকে দেখেছেন। তাছাড়া আমাদের বেহারারা তো বউ চুরি করতে পারে না। কারণ আমাদের জমিদার বাড়ির নিজস্ব বেহারা ছিল ওরা। আমাদের নিজস্ব কর্মচারীদের বাড়ির বউ চুরি করার স্পর্ধা হওয়ারও কথা না। সকালে আমরা আবার বের হয়ে বউয়ের বাড়ি পর্যন্ত পুরো রাস্তায়, রাস্তার আশেপাশের জঙ্গলে, রাস্তার পাশের বাড়িগুলোতে বউ খুঁজেছি। কিন্তু বউ যে ভুল রাস্তার এক জমিদার বাড়িতে ছিল সেটা আমরা জানতাম না। ওইদিকে বউয়ের বাবার বাড়িতেও বউ যায়নি। তাছাড়া আমাদের বেহারাদেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওরা যদি রাতেই ফিরে এসে বলতো যে বউ চুরি হয়ে গেছে তবে আমরা তখনই ব্যবস্থা নিতাম। কিন্তু তখন বউ রেখে পালিয়ে গিয়ে ওরা বুঝতে পেরেছিল যে বিরাট ভুল করে ফেলেছে। তাই ওরা ভেবেছিল বউ খুঁজে নিয়েই আমাদের কাছে আসবে। সে রাতে বেহারাদেরকে ধরো ধরো ধর বলে তোমাদের শেখ বাড়ি থেকে ধাওয়া করা হয়েছিল। অন্ধকারে ওরা ভেবেছিল ওদেরকে ডাকাত ধরেছে। তাই বেহারারা নিজেদের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ডাকাতের ভয়ে বউ রেখে ওরা অনেক দূরে চলে যায়। তারপর রাতের আধারে ওরা দিক হারিয়ে ফেলে। ঠিক কোন দিকে গেলে বউ খুঁজে পাওয়া যাবে ওরা বুঝতে পারেনি। সেই সাথে ডাকাতের ভয় তো ওদের ছিলই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে ওরা যখন দেখে যে পালকিসহ বউকে পাওয়া যাচ্ছে না তখন ওরা বুঝতে পারে যে বউকে ডাকাতরা নিয়ে গেছে। সকালে যখন ওরা আমাদের কাছে এসে বলে যে ডাকাতরা ওদেরকে ধাওয়া করে পালকিসহ বউ নিয়ে গেছে তখন আমরা স্থানীয় অনেক চোর ডাকাত ধরে আনি। চোর ডাকাতদের এনে ইচ্ছেমতো মাইর দিয়ে জিজ্ঞেস করেছিলাম বউ কোথায় রেখেছে। কিন্তু ওরা কিছুই বলতে পারে না। বউয়ের বাবার বাড়িতেও অনেক চোর ডাকাতকে আটকে রেখে নির্যাতন করা হয়। কিন্তু তখনও আমরা জানতাম না যে তোমার বাবা নিজেই কর্মচারী দিয়ে সে বউ ছিনিয়ে নিয়েছে। তাছাড়া চেয়ারম্যান শেখ এবার অর্ণবের নানা লতিফ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলছেন, আপনি ভুল বলেছেন। বউ হারানোর ঘটনার কয়েক বছর আগে আমার বড় ফুফুর বিয়ে হয়েছিল এক অফিসারের সাথে। তখনও পাকিস্তান ভাগ হয়নি। ফুফার পোস্টিং ছিল পাকিস্তানের কোয়েটা শহরে। ফুফুর ননদের বিয়ে হচ্ছিল কোয়েটা শহর থেকেই। ওখানেই নিজের সাথে কর্মরত এক বাঙালি অফিসারের সাথে ফুফা বোন বিয়ে দিচ্ছিল।
আমাদের বাড়ি থেকে আমার দাদাসহ সব পুরুষলোক পাকিস্তানের কোয়েটা শহরে চলে গিয়েছিল সে বিয়ের অনুষ্ঠানে। আমার বাবা ছিলেন তখন কলকাতা ইউনিভার্সিটির ছাত্র। কলকাতা থেকে বাবা নিজেও পাকিস্তানের কোয়েটা শহরে বিয়ের অনুষ্ঠানে চলে গিয়েছিলেন। এর মধ্যেই বাড়িতে ঘটে যায় পালকিসহ নববধূকে রেখে যাওয়ার ঘটনা। সে বউকে আর কেউ নিতে আসছিল না। সে বউয়ের কাছ থেকে জানা গিয়েছিল যে তার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই দুই এলাকার জমিদার বাড়ি। আর তখন আমাদের বাড়িতে কোনো পুরুষ লোকও ছিল না। তাই আমার দাদি সাহস করে আর সে নববধূর বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি খবর পাঠায়নি। কারণ দাদির ভয় ছিল বউয়ের বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই যেহেতু জমিদার বাড়ি সেহেতু ওইসব জমিদার বাড়ির লোকেরা ভুল বুঝে আমাদের শেখ বাড়ি আক্রমণ করতে পারে। তাই পুরুষ লোকের পরে সে খবর পৌঁছাতেও সময় লাগে। খবর পেয়ে আমার বাবা দাদাসহ সব পুরুষলোকেরা বাড়ি ফিরে আসে। কিন্তু ততদিনে সে নববধূর আমাদের বাড়িতে 7 দিন থাকা হয়ে গিয়েছিল। আব্বার সাথে দেখা হওয়ার আগেই আমার আম্মা নতুন বউয়ের মতো পুরো 7 দিন আমাদের বাড়িতে ছিল। জানো চেয়ারম্যান, আজ প্রথম তোমাদের মেয়ে লহরীকে দেখলাম। তোমাদের মা সেই সময়ে দেখতে ঠিক লহরীর মতোই ছিল। এমনই বরফশুভ্র ছিল গায়ের রং। লহরীর চোখের মতোই নীলাভ বাদামি ছিল তার চোখ। এভাবেই হরিণীর মতো মায়া ছিল সে চোখে। লহরীর হাসি যেমন নবপূর্ণিমার পূর্ণ চাঁদের হাসির মতো এমনই হাসি ছিল সে ঠোঁটে। কিন্তু জানো, আমি শুনেছিলাম তোমার মায়ের মতো যে নাতনি হয়েছে ওর নাম শায়রি। অথচ এখন দেখছি ওর নাম লহরী। এবার লহরীর বাবা সবুজ শেখ জানাচ্ছেন আসলে শায়রি লহরী দুজনই দেখতে আমার মায়ের মতো হয়েছে। শায়রি কোথায়? শায়রিকে দেখছি না কেন? লতিফ চৌধুরী। 2 বছর হলো শায়রি মারা গেছে। সবুজ শেখ। শায়রি মারা গেছে? যুবতী মেয়ে কিভাবে মারা গেল? লতিফ চৌধুরী। আমি বলতে পারবো না। চোখে পানি নিয়ে লহরীর বাবা। ঠিক আছে, বলতে হবে না। আমি 10-12 মিনিট পরে আবার আলোচনায় বসবো তোমাদের সাথে। লতিফ চৌধুরী। অর্ণবের নানা লতিফ চৌধুরী হয়তো ওয়াশরুমে গিয়েছেন। তাই বউ চুরি নিয়ে আলোচনাও বন্ধ আছে এখন। আজ এই বৌভাতের অনুষ্ঠানে শেখ বাড়ির বউ চুরি সংক্রান্ত আলোচনা হবে বলে ফ্যামিলির বাইরের কোনো মানুষ বৌভাতে নিয়ে আসেনি সূচনার বাবা। শুধু 2 জন কুমারী মেয়ে এসেছে আজ এই বৌভাতের অনুষ্ঠানে। একজন হচ্ছে লহরী, আরেকজন লহরীর ফুফাতো বোন সৌরি। অনিকের বন্ধুরা নতুন বেআইন সৌরিকে দেখেই ডাকাডাকি শুরু করেছে, এই যে বেআইন, আসেন গল্প করি। আমি গল্প পারি না। সৌরি। আমরা গল্প শিখিয়ে দেব বেআইনকে। রোমান্টিক গল্প, প্রেমের গল্প, ভালোবাসার গল্প, কাছে আসার গল্প সব শিখিয়ে দেব আপনাকে। প্রথম বন্ধু। আমার এসব গল্প শেখার প্রয়োজন নেই। সৌরি। ঠিক আছে। তাহলে 18+, 17+, 25+ গল্প শিখিয়ে দেব বেআইনকে। দ্বিতীয় বন্ধু। এসব গল্প আমার শেখার প্রয়োজন নেই। সৌরি। ঠিক আছে বেআইন। আপনাকে আমরা বাসর রাতের গল্প শিখিয়ে দেব। এটা আপনার ভবিষ্যতে প্রয়োজন আছে। তৃতীয় বন্ধু। এসব গল্প গিয়ে আপনার বউকে শেখান। সৌরি। বউ নাই তো। তাই বেআইনকে শিখিয়ে নিতে চাচ্ছি। ভবিষ্যতে আমারও কাজে লাগবে আর আপনারও কাজে লাগবে। তৃতীয় বন্ধু আবারও বলছে। বেখেয়ালি লহরী একটা মাধবী ফুল গাছের সামনে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছে। এই এঙ্গেল থেকে সেই এঙ্গেল থেকে ছবি তুলেই যাচ্ছে লহরী। একবার সামনে গিয়ে একবার পেছনে গিয়ে মাধবী ফুলের সাথে সেলফি তুলছে লহরী। হঠাৎ কি যেন ভেবে আনমনে সেলফি তুলতে গিয়ে হিলের জুতো উল্টে মাধবী ফুল গাছের ঝোপের উপর পড়ে গেছে লহরী। লহরীর যদিও কিছুই হয়নি, কিন্তু মাধবী ফুলের 12টা বেজে গেছে। অর্ণবের ফুল গাছের 12টা বেজেছে বলে অর্ণব দৌড়ে এসেছে। এসেই অর্ণব বলছে, এই যে ম্যাডাম ভোলাভালা, আমার ফুল গাছটার 12টা বাজিয়ে দিয়েছেন তো। সরি, আমি বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। অনুশোচনার সুরে।
এত ভুল যে কিভাবে করেন বুঝি না। আমাকে নিজের বর ভেবে ইচ্ছে করেই এত ভুল করেন নাকি? রহস্যের সাথে জুতো চুরি, ফুল গাছের উপর পড়ে যাওয়া ছাড়া তো আর কোনো ভুল করিনি আমি। কি বলছেন? এত ভুল কখন করলাম? করেছেন। অর্ণব, কি করেছি? একজনের মন চুরি করেছেন আপনি, কিন্তু সেখানেও ভুল করে বসে আছেন। সিনিয়র জুনিয়র মানেননি। মন চুরি করতে ইচ্ছে করেছে আপনার তো করতেন চুরি, কিন্তু ভুল করলেন কেন? সিনিয়র জুনিয়র না মেনে মন চুরি করে এখন আরেকজনকে বিপদে ফেলে দিয়েছেন। আমি যে কি করি এখন? অর্ণব, লহরী এবার সবই বুঝতে পেরেছে। লজ্জা, ভয়, দ্বিধা আর সংকোচে কোথায় যেন হারিয়ে যাচ্ছে লহরী। মুখে যেন আজ আর ভাষা নেই লহরীর। সব ভাষাই যেন হারিয়ে যাচ্ছে এখন। আজ এলোমেলো লাগছে লহরীর উদাস অগোছালো এমনটারও। লহরী এবার চলে যেতে চাচ্ছিল, কিন্তু অর্ণব ডাক দিয়েছে, দাঁড়ান। লহরী দাঁড়িয়ে গেছে। অর্ণব ধমক দিয়ে বলছে, আমি কি আপনাকে যেতে বলেছি? আমি আপনার কথা শুনব কেন? লাজুকভাবে, শুনবেন? আর কিছু বলবেন? লহরী, হ্যাঁ, শুনলাম শায়েরি নামে আপনার আরও এক বোন ছিল। হ্যাঁ, শায়েরি আপু আমার মেজ বোন ছিল। কিভাবে মারা গিয়েছিলেন উনি? বলবো না, লহরী। আপনাকে বলতে হবে। এক ধমক দিয়ে। আমরা পারিবারিক ব্যাপার অন্যের সাথে শেয়ার করি না। লহরী, আমায় বিশ্বাস করতে পারেন। অর্ণব, শায়েরি আপু বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। কেন? আত্মহত্যা কেন করেছিল? অর্ণব, আমি জানি না। লহরী, মিথ্যা বলছেন কেন? অর্ণব, বিশ্বাস করুন আমি মিথ্যা বলছি না। শায়েরি আপু কেন বিষ খেয়েছিল আমরা কেউই জানি না। ভীষণ মেধাবী আর প্রতিবাদী ছিল শায়েরি আপু, দেখতেও ছিল আমার মতোই। আমি জানি না কেন আপু এভাবে মারা গেল। কেঁদে কেঁদে বলছে, এই যে আপনি আমাকে ভোলাভালা বলছেন, আমি কিন্তু আগে এমন ছিলাম না। আমি চঞ্চলা ছিলাম কিন্তু বেখেয়ালি ছিলাম না। ছোটবেলা থেকেই শায়েরি আপুর সাথে থাকতাম আমি। কেন এমন করে মারা গেল কিছু বলে যায়নি আপু। কোনো চিঠি, কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি শায়েরি আপুর। জানেন, আপুকে আমার অনেক বেশি মনে পড়ে। ভীষণ মানসিক কষ্ট আর যন্ত্রণা হয় আমার শায়েরি আপুর জন্য। আমি এসব যন্ত্রণা ভুলে থাকতে চাই। তাই সারাক্ষণ বিভিন্ন দুষ্টুমিতে নিজেকে ব্যস্ত রাখি। কিন্তু প্রচণ্ড মানসিক অশান্তি এবং হতাশা আমাকে বেখেয়ালি করে তুলেছে। আমি বারবার অর্ণব, অর্ণবের নানা লতিফ চৌধুরী চলে এসেছেন। অর্ণবকে ডাক দিয়েছেন নানা। অর্ণব চলে গেছে নানার ডাকে। বউ চুরি সংক্রান্ত আলোচনা আবার শুরু হয়েছে। অর্ণবকে দেখিয়ে তার নানা দুই শেখ সাহেবকে বলছেন, লহরীর দাদির সে প্রেমিক স্বামী যুবক বয়সে ঠিক অর্ণবের মতো ছিল দেখতে। অর্ণবের মতো এমনই 5 ফুট 9-10 ইঞ্চি লম্বা ছিল। শ্যামলা গায়ের রঙের চওড়া কাঁধ, ঘন কালো ভ্রু আর ঝাঁকড়া চুলের এক সুদর্শন যুবক ছিল তোমাদের মায়ের সে প্রথম স্বামী। যুবক বয়সে অবিকল অর্ণবের মতো দেখতে ছিল সে ভদ্রলোক। এতক্ষণ পরে সূচনার বাবা সবুজ শেখ আবারও কথা বলছেন, অর্ণবকে তো দেখে মনে হচ্ছে ও আপনার মতোই হয়েছে দেখতে। তবে কি আপনি নিজেই ছিলেন আমার মায়ের প্রথম স্বামী? এ প্রশ্নের উত্তর জানার আগে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে তোমাদের। তোমাদের বাড়ির ঠিকানা পেয়ে তোমার মায়ের প্রথম স্বামী বারবার তার নববধূকে ফিরিয়ে আনতে গিয়েছিল। কিন্তু তোমার বাবা কেন ফেরত দেয় সে নববধূকে? কেন ফিরিয়ে দেয়নি অন্যের স্ত্রীকে? লতিফ চৌধুরী, তোমার বাবা কেন ফিরিয়ে দেয়নি সে নববধূকে? কেন ফিরিয়ে দেয়নি অন্যের স্ত্রীকে? লতিফ চৌধুরী। লতিফ চৌধুরীর প্রশ্ন শুনে লহরীর বাবা সবুজ শেখ বড় ভাই চেয়ারম্যান শেখের দিকে তাকিয়ে আছেন। কারণ পুরনো আমলের ঘটনা তার থেকে বড় ভাই ভালো জানেন। সবুজ শেখের ইশারা পেয়ে চেয়ারম্যান শেখ উত্তর দিচ্ছেন, আসলে বেহারারা পালকিসহ বউ রেখে যাওয়ার 7 দিন পর আমার বাবা, দাদা পাকিস্তান থেকে বাড়ি ফিরে আসে।
আমার দাদা এসে খোঁজ নিয়ে জানতে পারেন যে সে নববধূর বাবা নেই, আবার কোনো চাচাও ছিল না। আবার আপন দুই ভাইও 10 বছরের কম বয়সী ছিল। তাই আমার দাদা সিদ্ধান্ত নিয়েছিল যে এ বউকে আর শ্বশুর বাড়ি ফেরত দেবে না। বউয়ের বাবার বাড়ি খবর পাঠিয়েছিল দাদা। সেখান থেকে মুরুব্বিরা আসেন। তারপর দাদা বলে যে এ নববধূর বাপ ভাই নেই। তাছাড়া আমাদের বাড়িতে 7 দিন থেকেছে। এ বউকে এখন শ্বশুর বাড়িতে পাঠালে সারাজীবন কলঙ্কের দাগ নিয়ে চলতে হবে। সমাজে বউকে মেনে নেবে না, কলঙ্কের অপবাদ দেবে। আমাদের বাড়িতে 7 দিন থেকে নষ্টা হয়ে গিয়েছে এমন বদনাম দেবে। তাছাড়া বউয়ের কোনো বাপ ভাইও নেই, তাই প্রতিবাদ করারও কেউ থাকবে না। সেক্ষেত্রে শ্বশুর বাড়ি ফেরত দিলে মেয়েটার সারাজীবন অশান্তিতে ভরে যাবে। তাই দাদা তার আনম্যারিড ছেলে মানে আমার বাবার সাথে সে নববধূর বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। চেয়ারম্যান, তোমাদের চাপে পড়ে বউয়ের মা তার মেয়ে খুঁজে পাওয়ার ব্যাপারে আমাদেরকে জানায়নি। তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে খবর পাঠানো হয় সে নববধূকে তালাক দেয়ার জন্য। তখন আমরা তোমাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম বউ ফিরিয়ে আনতে। কিন্তু তোমার বাবা নববধূ ফেরত দিতে অস্বীকার করে, উল্টো বউকে তালাক দিতে বলে আমাদেরকে। তারপর রাতে আমরা দলবল নিয়ে আক্রমণ করি। কিন্তু বাড়ির মেয়ে এবং বউদেরকে তোমরা লুকিয়ে ফেলেছিলে। যে রাতে আক্রমণ করি সে রাতে বাড়ির সব লোক শেষ মুহূর্তেই লুকিয়ে গিয়েছিল। পরে জেনেছিলাম তোমাদের জমিদার বাড়ির ঘরের এক রুমের নিচ দিয়ে সুড়ঙ্গ ছিল। সে সুড়ঙ্গ দিয়ে তোমরা দিঘির পাড়ে চলে গিয়েছিলে। আমরা ব্যর্থ আক্রমণ করে ফিরে আসি। তোমাদের বাড়ির কেউ জানত না যে আমরা আক্রমণ করেছিলাম। তারপরে আমরা আবার গিয়েছিলাম তোমাদের বাপদাদার কাছে। কিন্তু তারা নববধূ ফিরিয়ে না দিয়ে উল্টো তালাক দেয়ার জন্য অনুরোধ করে। এরপরে নববধূ ফিরিয়ে আনার জন্য সব খোঁজ নিয়ে আমরা আবার জেনে শুনে তোমাদের বাড়ি আক্রমণ করি। সুড়ঙ্গের ওপারেও লোক রাখার সিদ্ধান্ত নেই। রাত 11টায় আমরা রেকি করে বাজারে চলে যাই। সিদ্ধান্ত ছিল রাত 1টায় এসে তোমাদের বাড়ি আক্রমণ করব। রাত 1টায় নববধূ ফিরিয়ে নেয়ার জন্য আমরা আক্রমণও করি। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে বাড়িতে শুধু কয়েকজন কাজের লোক ছিল। তাদের কাছে শুনেছিলাম যে সে রাতে নাকি তোমার দাদির বাবার বাড়ি থেকে খবর এসেছিল যে তার ভাই মারা গিয়েছে। নববধূকে নিয়ে সে মৃত বাড়ির উদ্দেশ্যে 11:30টার দিকে সবাই চলে গেছে। আমরা তোমাদের কর্মচারীদের কাছ থেকে ঠিকানা নিয়ে সে মৃত বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভেবেছিলাম রাস্তা থেকে আমাদের বউ ছিনিয়ে নিয়ে আসব। কিন্তু তোমাদের বাড়ির কর্মচারীরা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছিল। তারা গিয়েছিল জলপথে আর আমরা গিয়েছিলাম সড়কপথে। সে মৃত বাড়িতে যেতে যেতে দিন হয়ে যায় আমাদের। সে মৃত বাড়িতে গিয়ে আমরা আমাদের বউয়ের খোঁজ করি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে তোমার বাবা নাকি আমাদের বউকে লুকিয়ে রেখেছে। কারণ তোমাদের বাড়ি থেকে একজন কর্মচারী জলপথে এসে তোমার বাবাকে সংবাদ দিয়ে গেছে যে বউ নিতে তার স্বামী বাড়ি আক্রমণ করেছিল। এ খবর পেয়ে তোমার বাবা আগেই আমাদের বউকে লুকিয়ে রেখেছিল। আমরা বউ ফিরিয়ে আনতে পারিনি। এরপরে আবার আমরা গিয়েছিলাম তোমাদের বাপদাদার কাছে। তখন তোমার বাবা বলেছিল যে সে আমাদের নববধূকে বিয়ে করবে বলে ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে। এরপরেই শুরু হলো আমার জীবনের কঠিনতম অধ্যায়ের। আমি লতিফ চৌধুরী কাঁদছেন। লহরীর বাবা লতিফ চৌধুরীকে জিজ্ঞেস করছেন, আপনি নিজেই কি আমার মায়ের প্রথম স্বামী ছিলেন? লতিফ চৌধুরী আরও বেশি কেঁদে যাচ্ছেন। তার 4 নাতি অর্ণব, অনিক, রিফাত, রাকিব উঠে গেছে কান্না সহ্য করতে না পেরে। অর্ণব চলে গেছে পুকুর ঘাটে। সেখানে গিয়ে দেখে লহরীর ফুফাতো বোন শৌরি এক ছেলের সাথে আড্ডা দিচ্ছে। এ ছেলে হচ্ছে শৌরির প্রেমিক সুখিন। অর্ণব চলে এসেছে। অর্ণব খুঁজছে লহরীকে। কিন্তু খেয়াল করল লহরী ফুল গাছের ওখানে প্লাস্টিকের চেয়ারে বসে বাচ্চাদের সাথে কথা বলছে। শেখ বাড়ির ছোট মেয়ে হওয়ায় লহরীর মধ্যে এখনো ছোট ছোট ভাব রয়ে গেছে।
অর্ণব এসে বাচ্চাদেরকে বলেছে তোমাদের জন্য ওখানে সফট ড্রিঙ্কস রাখা আছে, যাও খেতে যাও। বাচ্চারা চলে গেছে। লহরী মাথা নিচু করে বসে আছে। অর্ণব লহরীকে বলছে বাচ্চাদের সাথে শুধু খেলতে জানলে হবে না, বাচ্চা পালতেও জানতে হবে। লহরী মুচকি হাসি দিচ্ছে নিচের দিকে তাকিয়ে। এবার অর্ণব বলছে এভাবে মিষ্টি হাসি দিয়ে আমায় ভাসিয়ে নিচ্ছেন সায়রে, হয়তো কোনো এক প্রণয় সায়রে। লহরী লজ্জায় মরে যাচ্ছে। কেন যেন অর্ণবের কথাগুলো লহরীর হৃদয়ে দোলা দিয়ে যায়। হয়তো সে দোলা প্রণয়ের দোলা। হয়তো লহরীর হৃদয়ও বেজে যাচ্ছে প্রণয়ের সুর। এ সুরে লহরী যেন হারিয়ে যাচ্ছে বহু দূরে। কিন্তু এ শত্রুর ফ্যামিলির লোকের সাথে প্রেম করবে না সে। তাই এবার লহরী উঠে দাঁড়িয়ে বলছে আমি কি যাব? বসুন। ধমক দিয়ে। কিছু বলবেন? লহরী। শায়রির মৃত্যুর ঘটনাটা বলুন। অর্ণব। আমি আর মা গিয়েছিলাম গাজীপুরে। আমাদের নানা বাড়ি ওখানে। ঘটনার দুদিন আগে গিয়েছিলাম আমরা। বাবা আর সূচনা আপু ছিল শায়রি আপুর সাথে। চাচা, চাচি, নির্ঝর ভাই, সৌরভ ভাই, ফুপি, শৌরি আর দাদিও তখন বাড়িতে ছিল। আপুকে আমরা ভালোই দেখে গিয়েছি। শায়রি আপুর কোনোদিন কারো সাথে প্রেম করার কথা শুনিনি। আমরা যাওয়ার পরদিন সূচনা আপুর জ্বর উঠে। শায়রি আপু নাকি সূচনা আপুকে সেদিন কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সূচনা আপুর অসুখ দেখে আর কিছু বলেনি। সূচনা আপুকে বলেছিল তুই সুস্থ হলে আমরা এক হারামিকে ধরিয়ে দেব। কিন্তু সে রাতেই বিষ খেয়ে মারা যায় সায়বি আপু। রাতে কেউ জানতে পারেনি যে বিষ খেয়েছে। সে রাতে খুব বৃষ্টি হয়েছিল। এ কারণে হয়তো বিষ খেয়ে ছটফট করলেও কেউ শুনতে পায়নি। সকালে দরজা খুলতে না দেখে সবার সন্দেহ হয়েছিল যে শায়রি অসুস্থ কিনা। কিন্তু যখন দরজা খুলছিল না তখন দরজা ভেঙে দেখে যে শায়রি আপু মারা গেছে। সৌরভ ভাইয়া তো ডাক্তার। সে শায়রি আপুর শরীরের রং দেখেই বুঝতে পারে যে আপু হয়তো বিষ খেয়েছিল। হসপিটালে নেয়ার পরে কনফার্ম হয় যে বিষ খেয়েই মারা গেছে। কিন্তু আমরা গাজীপুর থেকে ফিরে আসার সময়টুকু আর অপেক্ষা করা হয়নি। তার আগেই শায়রি আপুকে দাফনকাফন করে ফেলা হয়। শেষবারের মতো মা আর আমি শায়রির মুখটাও দেখতে পারিনি। মায়ের অনেক অনুরোধ সত্ত্বেও আমাদের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা হয়নি। লহরী। থানা পুলিশ করেননি। অর্ণব। মামলা করেছিল বাবা। পোস্টমর্টেম রিপোর্টে কিছু ধরা পড়েনি। অর্ণব। সে পর্যন্ত মামলা গড়ায়নি। বাবাকে ফ্যামিলির সবাই বুঝিয়েছিল যে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে আর এজন্যই হয়তো বিষ খেয়ে মারা গেছে। এটা ধরা পড়লে ফ্যামিলির মান সম্মান যাবে। তাই পোস্টমর্টেম করতে দেয়া হয়নি। লহরী। তাহলে আপনার ফ্যামিলির লোকেরাই হয়তো কোনো এক অজানা স্বার্থে আপনার বোনকে বিষ খাইয়ে মেরেছে। অর্ণব। আপনাকে কে বলেছে এটা? লহরী। ওই যে বললেন ফ্যামিলি থেকে তাড়াহুড়ো করে লাশ মাটি দেয়া হয়েছিল। আবার পোস্টমর্টেমও করতে দেয়া হয়নি। এসব থেকেই তো বোঝা যায় যে ফ্যামিলির লোকই বিষ খাইয়ে মেরেছে আপনার বোনকে। আমারও মাঝে মাঝে এমনই মনে হয়। লহরী। আপনি আমায় ইনফরমেশন দিয়ে হেল্প করবেন। আমি ইনফরমেশন বিশ্লেষণ করে আসামি খুঁজে বের করব। অর্ণব। আপনি পারবেন না। লহরী। পারব। জানেন তো প্রথমবার বিসিএস দিয়ে আমি শিক্ষা ক্যাডারে জয়েন করেছিলাম। দ্বিতীয়বার দিয়ে পুলিশ ক্যাডারে এসপি হিসেবে জয়েন করেছিলাম। তৃতীয়বার বিসিএস দিয়ে কাস্টমস ক্যাডারে এসেছি সহকারী কমিশনার হিসেবে। পুলিশ ক্যাডারে এসপি হিসেবে কয়েক মাস কাজ করার অভিজ্ঞতা আছে আমার। আসামি আমি বের করে ফেলতে পারব। অর্ণব। ঠিক আছে, ইনফরমেশন দেব। তবে আসামি খোঁজার নাম করে কারো প্রেমে পড়তে পারবেন না। লহরী। প্রেমে অলরেডি পড়ে গেছি। অর্ণব। আপনি ভুল করছেন। লহরী। আপনি আমার জীবনের সবচেয়ে মধুর ভুল, এ ভুল বড়ই প্রিয় আমার। অর্ণব। কি বলছেন এসব? লহরী। মেরেছেন আপনি আমাকে। এবার মরবেন আপনি নিজেও। অর্ণব। অনেকগুলো দেয়াল আছে আমাদের মাঝে।
তাই আপনার সাথে আমার কোনো ভবিষ্যৎ সম্পর্ক অসম্ভব। লহরী। আমায় প্রণয়ের হাতছানি দিয়ে এক প্রণয় সায়রে ভাসিয়ে নিয়েছেন আপনি। আমি প্রণয় সায়রে ডুবে হাবুডুবু করব আর আপনি তীরে বসে মজা দেখবেন, এমনটা হতে দেব না। মরলে আপনাকে নিয়েই মরব, আর বাঁচলেও আপনাকে নিয়েই বাঁচব। অর্ণব। ওইদিকে অনিক এসে সূচনাকে বলছে, সূচনা, আজ কি তোমাদের বাড়ি যাওয়া লাগবে আমার? হ্যাঁ, যাওয়া তো লাগবেই। আমার আবার ভয় হয়। অনিক। কিসের ভয়? সূচনা। আমাদের পক্ষের পুরুষ লোকেরা তোমাদের নতুন বউ ছিনিয়ে নিয়েছে। তোমাদের বাড়ি গেলে মেয়েরা যদি আবার এই নতুন জামাই অনিককে ছিনিয়ে নিয়ে যায়। অনিক। ভয় পাচ্ছ নাকি? সূচনা। হ্যাঁ, ভয় তো পাচ্ছি। তোমাদের বাড়ি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সূচনা। আমার বউ যদি আমাকে তার আঁচলে রাখে তবেই আমি আজ শ্বশুরবাড়ি যাব। অনিক। লতিফ চৌধুরী কান্না থামিয়েছেন। শেখ নির্ঝর লতিফ চৌধুরীকে বলছে, আপনি তো আরও আগেই প্রতিশোধ নিতে পারতেন। আমার চৌধুরী কান্না থামিয়েছেন। শেখ নির্ঝর লতিফ চৌধুরীকে বলছে, আপনি তো আরও আগেই প্রতিশোধ নিতে পারতেন। আমার বাপ চাচার বউকে নিয়েই তো প্রতিশোধ নিতে পারতেন আপনি। আমার বউকে কেন নিতে গেলেন? তোমার দাদি প্রেম করেছিল 2.5 বছর। তাই সেদিন যখন তোমার দাদি নববধূ ছিল তখন তোমার দাদির সে প্রেমিক স্বামীর তার জন্য মায়া ছিল। তোমার বাপ চাচা দুজনের কেউ প্রেম করে বিয়ে করেনি। ওদের নববধূ আমি নিয়ে আসলে তার জন্য ওদের খুব বেশি মায়া লাগতো না। দুদিন পরেই আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসতো ওরা। সেক্ষেত্রে প্রতিশোধ ঠিকভাবে নেয়া হতো না। তুমি বিয়ে করেছ প্রেম করে। বিয়ের আগে থেকেই সে বউয়ের প্রতি তোমার মায়া ছিল। তাই তোমার নববধূ ছিনিয়ে নিয়েছি যেন প্রতিশোধটা ঠিকভাবে নেয়া হয়। এই যে তুমি আজ বউয়ের জন্য কষ্ট পাচ্ছ, এটা দেখে আমার খুশি লাগছে। তোমার বাপ চাচার বউ নিলে এমন খুশি আমি হতে পারতাম না। আপনি আমার বউ ফিরিয়ে দিবেন। নির্ঝর। যদি তোমার ফ্যামিলির 4 জনের লাশ আমাকে দিতে পারো তবেই ফিরিয়ে দেব তোমার বউকে। লতিফ চৌধুরী। কেন 4 জনের লাশ দেব? নির্ঝর। কারণ তোমাদের কারণে খুন হয়েছিল আমার ফ্যামিলির 4 জন। লতিফ চৌধুরী। লতিফ চৌধুরী বলছেন, কারণ তোমাদের কারণে খুন হয়েছিল আমাদের ফ্যামিলির 4 জন। এসব কি বলছেন আপনি? চেয়ারম্যান। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। যেদিন বউ ফিরিয়ে আনতে গিয়ে শুনেছিলাম যে তোমার বাবা সে নববধূর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে, সেদিনই শেষ হয়ে যেতে শুরু করেছিল আমাদের চৌধুরী পরিবার। আমার যমজ ভাই কবি মাহমুদ চৌধুরী ছিলেন তোমার মায়ের প্রেমিক এবং প্রথম স্বামী। আমাদের এক বন্ধু অল্প বয়সে বিয়ে করেছিল। সে বিয়েতে গিয়ে তোমার মায়ের সাথে পরিচয় হয়েছিল আমার ভাইয়ের। আমাদের দুভাইয়ের সে বন্ধুর স্ত্রীর খালাতো বোন হচ্ছে তোমার মা। মাঝে মাঝেই তোমার মা তার খালাতো বোনের বাসায় বেড়াতে আসত। তখন আমাদের বন্ধু খবর দিত আমার ভাইকে। আমরা গিয়ে দেখা করতাম তোমার মায়ের সাথে। আবার বন্ধুর বউ বাবার বাড়ি গেলে আমার ভাই তোমার মায়ের জন্য চিঠি লিখে পাঠাত। বাবার বাড়ি থেকে ফিরে আসার সময় সে বন্ধুর বউ আমার ভাইয়ের জন্য তোমার মায়ের লেখা চিঠি নিয়ে আসত। এভাবেই প্রেম চলেছিল 2.5 বছর। এরপরই হলো আমার ভাইয়ের বিয়ে এবং বউ চুরি। আমার যমজ ভাই মাহমুদ চৌধুরীর সাথে আমার চেহারা, চালচলন, হাবভাব, গায়ের রং, উচ্চতা কোনো কিছুতেই তেমন কোনো পার্থক্য ছিল না। আমরা দুভাই পড়াশোনাও করেছি একই সাথে। তবে আমাদের মধ্যে একটা পার্থক্য ছিল। সেটা হচ্ছে আমার ভাইয়ের আলাদা এক প্রতিভা ছিল। খুব সুন্দর কবিতা লিখত আমার যমজ ভাই মাহমুদ চৌধুরী। মাঝে মাঝে পত্রিকায়ও ছাপা হতো সে সব কবিতা। উর্দু, হিন্দি দুভাষাতেই কবিকে বলা হতো শায়ের। আর কবির লেখা কবিতাকে বলা হতো শায়েরি। লতিফ চৌধুরী থেমেছেন। কিছুক্ষণ থেমে লহরীর বাবাকে জিজ্ঞেস করছেন, তোমাদের মেয়ে শায়েরির নাম কি তোমার মা রেখেছিল? লহরীর বাবা সবুজ শেখ উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আমার মা নিজেই আমার মেয়ের নাম রেখেছিলেন শায়েরি।
এবার লতিফ চৌধুরী বলছেন, আমার ভাই কবি মাহমুদ চৌধুরী তোমার মা মমতা চৌধুরীকে ডাকত শায়রি। হয়তো তার প্রেমিকের দেয়া এ নাম তোমার মায়ের পছন্দ হয়েছিল। তাই তোমার মায়ের মতো দেখতে যে নাতনি হয়েছিল তার নাম দিয়েছিলেন শায়রি। তোমাদের মা তো জীবিত আছেন, জেনে নিও তার কাছ থেকে এসব কথা। আমার ভাই তোমার মাকে শায়রি ডাকত বলেই তোমাদের মেয়ে শায়রির মৃত্যুর কথা আমি জানতে চেয়েছিলাম। এসব কথা শোনার আমাদের প্রয়োজন নেই। আপনি আগে বলুন আমার স্ত্রীকে ফেরত দেবেন কিনা। নির্ঝর চিৎকার দিয়ে বলছে, না, দেব না লতিফ চৌধুরী। কেন দেবেন না? চেয়ারম্যান, কারণ যেদিন তোমার বাবা বলেছিল যে আমাদের নববধূর সাথে শারীরিক সম্পর্ক করেছে সেদিনই আমার ভাই হয়তো জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। যন্ত্রণায়, কষ্টে, হতাশায়, না পাওয়ার বেদনায় ভাই আমার স্তব্ধ হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে এসে সন্ধ্যায় আমাকে নিজের রুমে ডেকেছিল মাহমুদ চৌধুরী। আমাকে বলেছিল, লতিফ, আজ আমি বড় ক্লান্ত, পরিশ্রান্ত আর অশান্ত। শরীর, মন আজ দুটোই খারাপ আমার। সব শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি। যদি আমি কোনো কারণে আমার স্ত্রী রেখে দেয়া অমানুষের গোষ্ঠীর প্রতিশোধ নিতে না পারি তবে তুই প্রতিশোধ নিবি। পারবি না ভাই। ভাইকে আমি কথা দিয়েছিলাম পারব, প্রয়োজনে দ্বিগুণ প্রতিশোধ নেব আমি। আমার ভাই মাহমুদ চৌধুরী বলেছিল ওদের প্রেয়সী স্ত্রীকে তুই তুলে আনবি। আমি কথা দিয়েছিলাম আনব। কিন্তু আমি জানতাম না যে এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে আমার ফ্যামিলিতে। আমার ভাই মাহমুদ চৌধুরী। লতিফ চৌধুরী কাঁদছেন। লহরীর বাবা চৌধুরীকে জিজ্ঞেস করছেন, কি হয়েছিল আপনার ভাই মাহমুদ চৌধুরীর? সে রাতে মাহমুদ চৌধুরী আত্মহত্যা করে। খুব সকালে বাড়ির কাজের লোক আমাদের ফুল বাগানে পানি দিচ্ছিল। তখনই দেখতে পায় একটা গাছের সাথে মাহমুদ চৌধুরীর গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ ঝুলছে। সাথে সাথে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ঘুম থেকে সজাগ করে দেয় সে কাজের লোক। হঠাৎ ঘুম থেকে উঠে ছেলের ঝুলন্ত লাশ দেখে বাবা নিজেকে সামলাতে পারেননি। হার্ট অ্যাটাক করেন বাবা। হসপিটালে নেয়ার আগেই মৃত্যু হয় আমার বাবার। বাবা, ভাইকে একই সাথে হারিয়ে ফেলি আমি। ওইদিকে স্বামী, ছেলেকে হারিয়ে আমার মা চরম কষ্ট পেয়েছিলেন। সারাক্ষণ কেঁদে যেত আমার মা এবং 15 বছর বয়সী আমার ছোট বোন। আমার বাপ ভাইয়ের মৃত্যুর কিছু দিন পরে তোমার বাবা চিঠি পাঠায় আমাদের বাড়িতে। সে চিঠির সারমর্ম ছিল এমন যে তোমার বাবা নববধূর সাথে তখনও শারীরিক সম্পর্ক করেনি। সেদিন সে মিথ্যে বলেছিল আমাদেরকে। তোমার বাবা জানিয়েছিল আমাদের নববধূর মতো এত সুন্দরী মেয়ে সে তার জীবনে কোনোদিন দেখেনি। আমাদেরকে যেদিন নববধূর সাথে শারীরিক সম্পর্ক করার কথা বলেছিল সেদিন পর্যন্ত নববধূকে সে ছুঁয়েও দেখেনি। তবে এই অপরূপাকে হাতছাড়া করতে চায়নি বলেই সে মিথ্যে বলেছিল। কারণ সে জানত যে শারীরিক সম্পর্ক করার এই এক মিথ্যে কথাই তার কাজ হয়ে যাবে। সে লিখেছিল আমার ভাইয়ের মৃত্যুতে তার পথের কাঁটা দূর হয়ে গেছে। সে নববধূর সাথে আমার ভাইয়ের কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। তাই আমার ভাইয়ের মৃত্যুতে কোনো ইদ্যত পালন করতে হয়নি নববধূর। চিঠিতে আরও উল্লেখ ছিল আমার ভাইয়ের মৃত্যুর কিছুদিন পরেই তোমার বাবা বিয়ে করেছে আমার ভাইয়ের স্ত্রীকে। কিন্তু সে চিঠিতে ভদ্রতাস্বরূপ সরি শব্দটাও কোথাও লেখা ছিল না। আমার বাবার পক্ষ থেকে আমি সরি বলছি। প্রয়োজনে বারবার সরি বলবো। আপনি আমার ছেলের বউকে ফিরিয়ে দিন চেয়ারম্যান। লতিফ চৌধুরী বলছেন, আজ সরি বলে কোনো লাভ নেই চেয়ারম্যান। সেদিন তোমার বাবার বলা শারীরিক সম্পর্কের কথা আমরা বিশ্বাস করেছিলাম। কারণ যে অন্যের নববধূকে জোর করে রেখে দিতে পারে সে বিবাহ বহির্ভূত সম্পর্কও করতে পারে। আর সত্যিটা জানার জন্য নববধূর নাগালও তো আমরা পাইনি। তারপরে বাপ ভাইকে হারানোর পরে মা বোনকে সান্ত্বনা দিতে হয়েছিল আমার। এর মধ্যে যখন তোমার বাবার চিঠি এলো যে মিথ্যে তথ্য দিয়েছিল আমার ভাইকে। একটা ভুল তথ্যে স্বামী ছেলের মৃত্যু হয়েছে জেনে আমার মা একদমই ভেঙে পড়েছিলেন।
সারাক্ষণ কেঁদে যেতেন আমার মা। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন আমার মা। স্বামী ছেলে হারিয়ে রোগেশোকে, শরীরও ভালো যাচ্ছিল না মায়ের। আমার মা, বোন বলতো ঘুমালেই নাকি ওদের স্বপ্নে এসে মাহমুদ চৌধুরী কেঁদে যায়। কেঁদে কেঁদে প্রতিশোধ নিতে বলে যায়। ঘুমাতেও চাইতো না আমার মা, বোন। আমারও স্বপ্নে এসে কেঁদে কেঁদে প্রতিশোধ নিতে বলে যেত মাহমুদ চৌধুরী। কিন্তু মা, বোনকে বাঁচাতে আমি এসব স্বপ্ন তাদের মনের ভুল বলে উড়িয়ে দিতাম। কিন্তু শেষ রক্ষা করতে পারিনি আমি। তোমার বাবার সে চিঠি পাওয়ার 2 মাস পরেই আমার মায়ের মৃত্যু হয়। খুব অল্প সময়ের মধ্যে বাপ ভাই মাকে হারিয়ে এবং ক্রমাগত দুঃস্বপ্ন দেখতে দেখতে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় আমার 15 বছর বয়সী কুমারী ছোট বোন। যেখানে সেখানে চলে যেত আমার বোন। কাপড় চোপড়ে ঠিক থাকত না। সারাদিন দেয়ালে কপাল এবং মাথা ঠেকিয়ে আঘাত করত আর কেঁদে যেত। চিকিৎসা করতে নিয়ে গিয়েছিলাম আমার বোনকে। কিন্তু ওয়ালের সাথে কপাল আর মাথা টাক দিয়ে কান্না করার অভ্যাস আমার বোনের ফেরেনি। নিজের মাথায় আঘাত করতে করতে বারবার মাথা ফেটে যায় আমার বোনের। আমিও বারবার চিকিৎসা করেছিলাম। কিন্তু বোনকেও হারাতে হয় আমাকে। মাত্র 2 বছরের মধ্যে 4 জন মানুষকে হারিয়ে ফেলি আমি। আমার ভাইয়ের মৃত্যুর আগে কথা দিয়েছিলাম প্রয়োজনে দ্বিগুণ প্রতিশোধ নেব। তাই তোমাদের মেয়ে সূচনাকেও তুলে নিয়েছিলাম নববধূর সাথে। আমার ভাই বোন, বাবা মা সবাইকে হারিয়েছিলাম আমি তোমাদের কারণে। নিঃসঙ্গ হয়ে গিয়েছিলাম আমি। হতাশায়, যন্ত্রণায় জীবনের ছন্দ হারিয়েছিলাম আমি। আমার 5 বছর লেগেছিল জীবনে ফিরে আসতে। সেদিন থেকেই প্রতিশোধের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আমি। এখন তোমাদের বউ ছিনিয়ে নিয়েছি। এবার তোমাদের নববধূ বউ হয়ে থাকবে চৌধুরী বাড়িতে। নির্ঝর লতিফ চৌধুরীকে বলছে, কখনোই না। ভাইয়ের জন্য এত দরদ আপনার। এতদিন পরে প্রতিশোধ নিতে ইচ্ছে হলো আপনার। ভাইয়ের জন্য আর কি করেছেন আপনি? তোমাকে তো আগেই বলেছি যে তোমার বাপ চাচা দুজনের কেউই প্রেম করে বিয়ে করেনি। তাই ওদের বউ নিয়ে আমি প্রতিশোধ নেইনি। আর ভাইয়ের জন্য কি করতে পেরেছি সেটা আমি জানি না। তবে আমি আমার মাঝে ভাই মাহমুদ চৌধুরীকে বাঁচিয়ে রেখেছি। আমারই মেয়ে দেখতে হয়েছিল অবিকল আমার মতো আর আমার যমজ ভাইয়ের মতো। ভাই মাহমুদ চৌধুরীর নামের সাথে মিলিয়ে আমার মেয়ের নাম দিয়েছিলাম মাহমুদা। মেয়ের ঘরের বড় নাতি অর্ণব হয়েছে অবিকল আমার মেয়ে মাহমুদার মতো। তাই মাহমুদার ছেলের নাম দিয়েছি আমি অর্ণব মাহমুদ। অর্ণবের মৃত বাবা অফরাজ হোসেনের নামের সাথেও অ দিয়ে মিল রেখেছি আমি। নাতি অর্ণব মাহমুদের মাঝে আমি আমার ভাই মাহমুদ চৌধুরীকে খুঁজে পাই। বুঝলাম আপনি আপনার ভাইকে ভালোবাসেন। কিন্তু আমি যদি বউকে তালাক না দেই তবে আমার বউ আপনি কিভাবে বিয়ে দিয়ে চৌধুরী বাড়িতে রাখবেন? এসব চিন্তা আমি আগেই করে রেখেছি। তোমার বিয়ের আগে তোমার বিধবা শাশুড়ির পেছনে আমি মহিলা আইনজীবী লাগিয়ে দিয়েছিলাম। সে আইনজীবী তোমার শাশুড়িকে ফুসলিয়ে এটাসেটা বুঝিয়ে মেয়ের কাবিনে তালাকে তাওয়াফ ফুজ রাখতে বলেছিল। তোমার বিয়ের কাবিনে তালাকে তাওয়াফ ফুজ উল্লেখ আছে যেন বউ নিজেই তোমাকে ডিভোর্স পাঠাতে পারে। তাহলে আপনি নিজেই আমার শাশুড়িকে এসব বুদ্ধি দিয়েছিলেন। হ্যাঁ, আমি কৌশলে এসব করেছিলাম। তোমার শাশুড়ির সাথে সে মহিলা আইনজীবী 2 বছর আগেই বন্ধুত্ব করেছিল। তাই তোমার বউশাশুড়ি এ খেলার কিছুই বুঝতে পারেনি। এখন শুধু সময়ের অপেক্ষায় থাকো। শীঘ্রই ডিভোর্স পেয়ে যাবে তুমি নির্ঝর। তার মানে আপনি আমার বউ ফেরত দেবেন না? কখনোই না। লতিফ চৌধুরী, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে। বউ আমি ফিরিয়ে আনবই। নির্ঝর, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। লতিফ চৌধুরী। লতিফ চৌধুরী চলে যাচ্ছেন চৌধুরী বাড়ির লোকজন নিয়ে। লহরীদের ফ্যামিলি সূচনা আর অনিককে সাথে নিয়ে বাড়ি ফিরে যাবে এখন। অর্ণব এসেছে মেহমানদেরকে বিদায় দিতে। মেহমানকে বিদায় দিতে দিতে লহরীর কাছে এসে অর্ণব বলছে, আমাদের আবার কবে দেখা হবে? জানি না। লাজুকভাবে লহরী। জানতে হবে। অর্ণব, একটা অনুরোধ করতে পারি আপনাকে? লহরী, অবশ্যই। অর্ণব,
আমার নির্ঝর ভাইয়ার বউকে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন না। লহরী। গোয়েন্দাগিরি করিয়ে দেখি আপনার ভাইয়ের বউকে ফেরত দেয়া যায় কিনা। অর্ণব। সত্যি। লহরী। সত্যি। আমার ভাইয়া কিন্তু খুব ভালো মানুষ। লহরী। তাই নাকি? অর্ণব। কেন সন্দেহ করছেন নাকি? কাস্টমস অফিসাররা শুধু সন্দেহপ্রবণ হয় নাকি? লহরী। বাংলাদেশ কাস্টমসে হাজারের উপরে নোন্যাডার অফিসার আছেন। খুব মেধাবী এসব নোন্যাডার আফসাররা। দেশের অর্থনীতিতে এদের অবদান অনেক। কিন্তু বর্তমানে কর্মরত বিসিএস কাস্টমস অফিসার আছেন মাত্র কয়েকশত। আমি এই কয়েকশত বিসিএস কাস্টমস অফিসারদেরই একজন। এই কয়েকশত বিসিএস কাস্টমস অফিসারকে দেশের পুরো কাস্টমস সেক্টর, এক্সাইজ সেক্টর এবং ভ্যাট সেক্টর দেখতে হয়। আমাদের কাজ মূলত গোয়েন্দাগিরি করা। সন্দেহের বশেই গোয়েন্দাগিরি করে আমরা সরকারি শুল্ক এবং ভ্যাটসহ আরও অনেক ডিউটি আদায় করি। আর আজ আপনাকে কাস্টমস সম্পর্কে এসব বলার কারণ হচ্ছে আপনার ভাই নির্ঝরের পেছনে অবসরে আমি গোয়েন্দাগিরি করাব। আপনার ভাই ভালো হলে বউ পেয়ে যাবে। আর আমার নানা বাড়িতে কেউ আপনার ভাইয়ের বউকে ছুঁয়েও দেখেনি। আমরা নানা বিয়ে দেয়ার আগে এ নববধূর সাথে কোনো সম্পর্ক করতে কখনোই দেবে না। আর বউ ফিরিয়ে দেয়ার চেষ্টা করব শুধু আপনাকে খুব সহজেই এ অর্ণবের জীবনে পাওয়ার জন্য। মুখ টিপে হেসে। ঠিক আছে, বউ ফিরে পাবার আশায় থাকব। আপনি সন্দেহ নিয়েই গোয়েন্দাগিরি শুরু করুন। লহরী। শুনুন ম্যাডাম ভোলাভালা, আমি কিন্তু আপনাকে আরও বেশি সন্দেহ করছি। অর্ণব। আমাকে? কেন? আমি আবার সন্দেহের কি করলাম? লহরী। আপনি আমার প্রেমে পড়েছেন। অর্ণব। ধুর মিয়া, কি যে বলেন! আগে বলুন আমার সন্দেহ ঠিক আছে কিনা। অর্ণব। জানি না। লহরী। আসুন প্রেম করি। অর্ণব। লহরী গাড়িতে উঠে গেছে কিন্তু গাড়ির দরজা খুলে রেখেই বলছে, আমি আসি। আসুন, এ অর্ণবের জীবনে আসুন। কেন? লাজুকভাবে লহরী। ভালোবাসায় ভাসিয়ে দিবেন আমায়। এই অর্ণব নামক সায়রে লহরী হয়ে জড়িয়ে থাকবেন। অর্ণব। সূচনা চলে এসেছে এখানে। এসেই অর্ণবকে বলছে, ভাইয়া আপনি আমাদের বাড়ি গেলে খুশি হতাম। একবার তো গিয়েছি। ভবিষ্যতে না হয় আবার যাব। আপনি ভালোভাবে ফিরে আসবেন। ছি ছি ভাইয়া, আমি আপনার ছোট ভাইয়ের বউ। আমাকে আপনি করে বলছেন কেন? আমাকে তুমি করে বলবেন। সূচনা। না, ঠিক আছে। সবাইকেই আপনি করে বলা যায়। অর্ণব। অর্ণব চলে গেছে। লহরী ঠিকই বুঝতে পেরেছে সূচনাকে অর্ণবের আপনি করে বলার কারণ। লহরী আজ হাসছে মনে মনে। তবে কি প্রণয় এসেছে লহরীর জীবনেও? সুরুজ মিয়া আজ একটু দেরি করে আসতে চাইছে। হয়তো রাতভর চাঁদ বিবির আলোয় হারিয়ে গিয়েছিল। রাতে ঘুমিয়েছেও হয়তো একটু দেরি করে। তাই আজ চৌধুরী বাড়ির বারান্দায় আসতেও দেরি করছে সুরুজ মিয়া। এদিকে প্রভাতের প্রথম প্রার্থনার পর্ব শেষ করে বসে আছে সে নববধূ সুলতানা তানি। চুরি করে আনার পরে প্রথম কয়েকদিন চৌধুরী বাড়ির বাইরে রাখা হয়েছিল তাকে। এখন রাখা হচ্ছে চৌধুরী বাড়িতেই। এ চৌধুরী বাড়িটাও পুরনো এক জমিদার বাড়ি। জমিদারি প্রথা যেমন কয়েক যুগ আগে বিলুপ্ত হয়েছে, তেমনি জমিদার বাড়িগুলোর জৌলুস এবং পরিবারগুলোর আভিজাত্যও অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। এ চৌধুরী বাড়িতেও এখন আর জমিদারি আমলের বাড়ির মতো চাকচিক্য নেই। তবুও যা আছে সেটাও কিন্তু কম নয়। দুটো বিশাল বিল্ডিং আছে এ বাড়িতে। একটা বিল্ডিং বহু পুরনো। কেউ থাকে না সে বিল্ডিংয়ে। আরেকটা বিল্ডিং হচ্ছে আধা পুরনো বিশাল 3 তলা বাড়ি। আরও ছোট ছোট প্রয়োজনীয় কিছু বিচ্ছিন্ন ঘর আছে। 3 তলা বিশিষ্ট আধা পুরনো বিল্ডিংয়ের এক রুমেই রাখা হয়েছে সুলতানা তানিকে। পাশের রুমেই থাকেন লতিফ চৌধুরী এবং তার স্ত্রী নূরজাহান চৌধুরী। চৌধুরী সাহেবের 2 ছেলে শামীম চৌধুরী এবং সেলিম চৌধুরীর পরিবারও এ 3 তলা বাড়িতেই থাকে।
শামীম চৌধুরী ঊর্ধ্বতন পুলিশ অফিসার বলে উনি নিজ কর্মস্থলে সরকারি বাংলায় থাকেন, কিন্তু তার পরিবার নিজ শহরের এ চৌধুরী বাড়িতেই থাকে। আর সেলিম চৌধুরীর ছেলে রিফাত চৌধুরীও পুলিশ অফিসার। রিফাত চৌধুরীও চাচার মতো কর্মস্থলেই থাকেন। ছুটিতে বাড়ি আসেন তারা। পুরনো জমিদার বাড়ি হলেও জমিদারি আমল তো এখন আর নেই, তাই এ বাড়িতে এখন আর জমিদারি আমলের মতো মানুষজনের খুব বেশি আনাগোনাও নেই। আর নেই খুব বেশি কাজের লোকেরও বাহার। প্রয়োজনীয় কয়েকজন লোকই কাজ করছেন এ বাড়িতে। সুলতানা তানিকে আনার পরে বাড়িতে একজন পুরুষ পাহারাদার, আরেকজন নারী কাজের লোক বাড়ানো হয়েছে। তাই পালানোরও ধান্দা করতে পারছে না তানি। রুমে বসে কাঁদতে আর ইচ্ছে করছে না তানির। আজ সুলতানা তানি ভাবছে বারান্দায় দাঁড়িয়ে স্নিগ্ধ সকাল দেখে মনটা একটু হালকা করবে। চোখ মুছে বারান্দায় গিয়েছে তানি। বারান্দা থেকে ভালো করে দেখছে চৌধুরী বাড়িটাকে। আর মনে মনে এ বাড়ি থেকে পালানোর হিসেব কষছে। এমনই সময় পেছনে থেকে এক পুরুষ লোকের আওয়াজ ভেসে এলো, এক্সকিউজ মি। জি, কোনোরকমে ভদ্রতাস্বরূপ বলছে সুলতানা তানি। আপনার সাথে তো ভালো করে পরিচয়ই হলো না। ওহ, তানি, আমি রিফাত চৌধুরী, পেশায় একজন পুলিশ অফিসার। ওহ আচ্ছা, তানি। জানেন তো, আমার দাদা আপনাকে তুলে এনেছে আমার বড় চাচাতো ভাই রাকিব চৌধুরীর সাথে বিয়ে দেওয়ার জন্য। রিফাত, খুব ভালো কাজ করেছে। অন্যের বউকে তুলে এনেছে আপনার পরিবারের লোক। পুলিশ হয়ে এমন অপরাধের কথা বলতে লজ্জা করে না আপনার? আপনি তো দেখছি ক্ষেপে গেছেন। মুচকি হেসে বলছে রিফাত, এভাবে কথা বলতে খারাপ লাগে না আপনাদের? পুলিশ হয়ে দেশের আইন ভঙ্গ করেছেন। আপনাদের আবার কথা। আমার থেকে আরও অনেক বড় পুলিশ অফিসারও আপনাকে তুলে আনার প্ল্যানিংয়ে ছিল। রিফাত, কে সে? আপনার বাবা। আপনার বাবাও তো পুলিশ অফিসার, তাই না? না, পুলিশ অফিসার শামীম চৌধুরী আমার বাবা। পেছনে থেকে এসে বলল রাকিব। সুলতানা তানি জানে এই রাকিবের সাথে বিয়ে দেওয়ার জন্যই তাকে চুরি করে আনা হয়েছে। রাকিবের সাথে ২-৩ বার কথাও হয়েছে তার, কিন্তু এটা জানত না যে রাকিবের বাবা পুলিশ অফিসার। তবে এটুকু জেনেছিল যে লতিফ চৌধুরীর এক ছেলে পুলিশ অফিসার। যাই হোক, রাকিবের কথার উত্তরে সুলতানা তানি বলছে, ও আচ্ছা। রাকিব সুলতানা তানিকে বলছে, তানি, তাহলে আপনার পরিচয় হয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে? হ্যাঁ, হয়েছে। তানি। রিফাত হেসে হেসে সুলতানা তানিকে বলছে, জানেন, আপনাকে তুলে আনার মিশনে আমিও গিয়েছিলাম। মজার বিষয় হচ্ছে, রাকিব ভাইয়াকে বলেছিলাম তোর হবু বউ তুই নিজেই কোলে করে উঠিয়ে নিয়ে আয়। কিন্তু রাকিব ভাইয়া বলছিল আগে সিগারেটটা শেষ করতে দে, তারপরে উঠাচ্ছি। দেরি হয়ে যাচ্ছিল বলে আমি নিজেই আপনাকে উঠিয়ে নিয়েছি। খুব ভালো করেছেন। আপনাকে একটা মেডেল দেয়া উচিত। সুলতানা তানি, ঠিক আছে, মেডেল দিয়েন। এখন আপনারা দুজন কথা বলুন। আমার আবার চলে যেতে হবে, বলে রিফাত চলে গেছে। এদিকে রাকিব সুলতানা তানিকে বলছে, কেমন আছেন? খুব ভালো। জানেন, আপনাকে বউয়ের সাজে দেখে আমার বেশ ভালোই লেগেছিল। রাকিব, ধন্যবাদ। তানি, আমাকে কথা শেষ করতে দিন। রাকিব, জি, বলুন। সেদিন বৌভাতে অনিকের বউকে বউয়ের সাজে দেখে আপনার থেকে আরও বেশি ভালো লেগেছে। তাছাড়া অনিকের শালী লহরী, শৌরি ওরা আপনার থেকে আরও বেশি সুন্দর। সেদিন বৌভাতের অনুষ্ঠানে আমি প্রথম দেখলাম অনিকের ২ শালী লহরী আর শৌরিকে। ওদেরকে আমার খুব ভালো লেগেছে। আমার যমজ দাদা মাহমুদ চৌধুরীর সে চুরি হওয়া স্ত্রী নাকি শায়েরি লহরীদের মতো ছিল দেখতে। শায়েরি না হয় মারা গেছে, লহরী তো জীবিত আছে। দাদা ভাই তো লহরীকেই চুরি করাতে পারত আমার জন্য। দাদা ভাইয়ের সাথে কোনো কিছুতেই পারা যায় না। যা বলবে ঠিক সেটাই হতে হবে। সুলতানা তানি রাকিবকে বলছে, আপনার যখন পছন্দ হচ্ছে না তখন ফিরিয়ে দিচ্ছেন না কেন আমাকে? তাছাড়া আমি আপনাদের এখানে থাকতেও চাচ্ছি না। ফিরিয়ে দেওয়ার জন্য তো আপনাকে আনিনি।
আপনার অপছন্দের মানুষকে কেন বিয়ে করবেন আপনি? সুলতানা তানি: পুরুষ মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। রাকিব: কি বলতে চাচ্ছেন আপনি? সুলতানা তানি: বলছি আপনি যে সুন্দর আছেন সেটা দিয়েও আমার আপাতত চলবে। প্রসঙ্গ পাল্টিয়ে ফেলছে রাকিব: মানে? তানি: মানে বুঝতে আপনার দেরি হবে না। তবে আমার ব্যাপারে কারো সাথে কোনো আলাপ করবেন না। রাকিব: রাকিব চলে গেছে। সুলতানা তানি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাঁদছে। কারণ এ রাকিবের জন্যই তাকে ধরে আনা হয়েছে। অথচ এ বাড়িতে আসার পরে যতবার দেখা হয়েছে ততবারই রাকিব তাকে কৌশলে অপমান করে কথা বলেছে। একদিকে নিজের স্বামীকে হারিয়ে ফেলার কষ্ট, অন্যদিকে এ রাকিবকেও তার ভালো লাগে না। রিফাত রেডি হয়ে তাড়াতাড়ি করে বারান্দা দিয়ে নিচে চলে যাচ্ছিল। সুলতানা তানিকে কাঁদতে দেখে রিফাত এগিয়ে এসেছে। আপনি কাঁদছেন কেন? রাকিব: ভাইয়া কিছু বলেছে আপনাকে? তানি কোনো উত্তর দেয়নি, শুধু একবার রিফাতের দিকে ফিরে তাকিয়েছে। রিফাত কিছুটা সান্ত্বনার সুরে বলেছে, রাকিব ভাইয়া খুব চালাক মানুষ, এর সাথে আপনাকে তাল মিলিয়েই চলতে হবে। একটা অনুরোধ করব। সুলতানা তানি: হ্যাঁ অবশ্যই। রিফাত: আমাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারবেন? আপনি আমায় পালাতে সাহায্য করুন প্লিজ। সুলতানা তানি: বাচ্চাদের মতো আবদার করছেন কেন? আপনাকে ধরে আনা হয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। তাছাড়া এটা আমাদের পারিবারিক ইস্যু। কিভাবে পালাতে দেই আপনাকে? রিফাত চৌধুরী: আপনি নাকি নিজেই আমাকে উঠিয়ে এনেছিলেন? সাহায্য করতে না পারলে উঠিয়ে এনেছিলেন কেন আপনি? সেটা আমার পারিবারিক দায়িত্ব ছিল। রিফাত: আপনার কথা শুনতে আমার ভালো লাগছে না। যান, চলে যান আমার সামনে থেকে। সুলতানা তানি: আপনাকে কাঁদতে দেখলাম তাই এখানে এলাম। চলে যাব এখনই। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমায় জানাবেন। আমার চাচাতো বোন মানে রাকিব ভাইয়ার বোন চাঁদোয়াকে বলবেন আপনার প্রয়োজনের কথা। চাঁদোয়ার কাছ থেকে শুনে আমি আপনার প্রয়োজন মিটিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ। তবে আমার কোনো প্রয়োজন আপনাকে মেটাতে হবে না। সুলতানা তানি: ওকে। আমি বাড়ি থেকেও চলে যাব এখনই। আমার কর্মস্থলে একটা মার্ডার হয়েছে। তাই যেতে হচ্ছে, অথচ আজ রাতে বন্ধুর বিয়ে বলে ছুটি নিয়েছিলাম। পুলিশের চাকরি বলে কথা। সন্ধ্যায় আবার বাড়ি ফিরব। ফিরে এসে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আগামীকাল সকালে আবার কর্মস্থলে ফিরে যেতে হবে। ঠিক আছে, যান। তানি: যাচ্ছি, তবে আপনি কিন্তু আর কাঁদবেন না। রিফাত: নির্ঝর সব প্রস্তুতি নিয়ে রেখেছে। আজ রাতেই আক্রমণ করবে চৌধুরী বাড়ি। চৌধুরী পরিবারে দুজন পুলিশ অফিসার থাকায় নির্ঝর থানা পুলিশ করে পেরে উঠছে না। লতিফ চৌধুরীর ছেলে শামীম চৌধুরী এডিশনাল পুলিশ কমিশনার হওয়ায় তাদের পরিবারের বিরুদ্ধে নির্ঝরের মামলায় পুলিশ কোনো গুরুত্বই দিচ্ছে না। শেখ বাড়ির লোকদের যে প্রশাসন এবং পুলিশে আত্মীয়স্বজন নেই এমন কিন্তু নয়। কিন্তু এই ইস্যুতে আত্মীয়স্বজন বোঝাচ্ছে যে বউ গেছে, যাক তুমি আরেকটা বিয়ে করে ফেলো। আবার কেউ কেউ বলছে আল্লাহ তোমাদের বিচার করছে। তোমার দাদা মানুষের বউ রেখেছিল কেন? এখন ওই বউয়ের চিন্তা বাদ দাও। বউ চুরি হওয়ার সাথে যে নির্ঝরের ভালোবাসা এবং মানসম্মানও চলে গেছে এটাকে বুঝবে। তাছাড়া কত শত প্রেমের স্মৃতি আছে নির্ঝরের জীবনে। কি করে ভুলে থাকবে সে এসব? তাই আজ নির্ঝর তার বন্ধুবান্ধব এবং তার বাবা চেয়ারম্যান সাহেবের ডান হাত বাম হাতসহ সব গুন্ডামাস্তান নিয়ে ঝাঁপিয়ে পড়বে চৌধুরী বাড়িতে। নির্ঝর শেখ বন্ধুদের নিয়ে আক্রমণ করেছে চৌধুরী বাড়ি। খুব নিঃশব্দে দেয়াল টপকে সবাইকে নিয়ে ঢুকে গেছে চৌধুরী বাড়ির বাউন্ডারিতে। সুলতানা তানি যে রুমে থাকে সে রুম সম্পর্কেও ধারণা নিয়েছে নির্ঝর। হয়তো খুব বেশিক্ষণ লাগবে না সে রুম পর্যন্ত পৌঁছাতে। নির্ঝর আজই ছিনিয়ে আনবে তার স্ত্রীকে। রাত প্রায় 1:45। টিক টিক করে চলছে দেয়াল ঘড়ি। চৌধুরী বাড়ির সবাই ঘুমিয়ে আছে এখন। অথচ ঘুম নেই সুলতানা তানির চোখে।
তানি ভাবছে তার নিজের তো কোনো দোষ ছিল না, তবে ভাগ্য কেন এমন হলো। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে আজ তার। এসব ভাবনা আর কান্নার মাঝেই হঠাৎ সুলতানা তানির রুমের দরজায় নক হলো। খুব আস্তে আস্তে কেউ নক করছে তার রুমের দরজায়। তানি ভাবছে এত রাতে কে এলো তার রুমে। সে ভাবছে উঠে জিজ্ঞেস করবে কিনা, আবার ভাবছে না আমি কোনো আওয়াজ করব না। কিন্তু শেষ পর্যন্ত জানতে ইচ্ছে হলো কে এসেছে। বিছানা থেকে উঠেছে সুলতানা তানি। দরজার কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে পুরুষ কণ্ঠে ফিয়সফিয়সিয়ে উত্তর এলো, আমি। সুলতানা তানি আবারও জিজ্ঞেস করছে, কে? আবারও সেভাবেই ফিসফিসিয়ে পুরুষ কণ্ঠে উত্তর এলো, আরে আমি। তানি ভাবছে পাশেই তো লতিফ চৌধুরীর রুম। দরজাটা কি খুলে দেখব নাকি? না, এত রাতে পুরুষ লোককে দরজা খুলে দেয়া ঠিক না। আবার জানতেও ইচ্ছে করছে কে এলো। শেষ পর্যন্ত দরজাটা খুলে সামান্য একটু মুখ বের করে লোকটার চেহারা দেখার সিদ্ধান্ত নিয়েছে তানি। দরজা খুলে মুখ সামান্য বের করেছে এবার সুলতানা তানি। কিন্তু দরজার সামনে দাঁড়ানো লোকটাকে দেখে পুরো অবাক হয়ে তানি বলছে, আপনি? কেন আসতে পারি না? রাকিব। পারেন, তবে মধ্যরাতে নয়। সুলতানা তানি। দুদিন পরে তো আমাদের বিয়েই হচ্ছে। মধ্যরাতে এলেই বাকি। রাকিব। বিয়ে হতে পারে, তবে হয়নি। তাছাড়া আমি এখনো অন্যের স্ত্রী। অন্যের স্ত্রী কথাটা ভুলে যান। আর আমাকে ভেতরে আসতে দিন। কিছু না, শুধু একটু গল্প করব। রাকিব। এত রাতে কিসের গল্প? মধ্যরাতে গল্প করতে আমি অভ্যস্ত নই। সুলতানা তানি। নির্ঝরের সাথে প্রেম তো করেছিলেন বহু বছর। গল্পটল্প করেননি বুঝি? নির্ঝরের সাথে গল্প করেছি কিনা সেটা আপনাকে কেন বলবো? তানি। কারণ আপনি আমার বউ হতে যাচ্ছেন। আপনার কথাই প্রমাণ করে যে নির্ঝরের সাথে আপনার গভীর প্রেম ছিল। কতটা ভদ্র মেয়ে আপনি। এত ভদ্র হলে এমন প্রেম করলেন কিভাবে? রাকিব। নির্ঝরকে জড়িয়ে আমাকে আর একটা বাজে কথাও বলবেন না। নির্ঝরকে দেখলে শুধু আমি কেন, স্বর্গের পরীরাও হুঁশ হারাবে। ও সুদর্শন দেখেই প্রেম করেছি ওর সাথে। জীবনে এমন একজন প্রিয়তম পেয়ে আমি সৌভাগ্যবতী ছিলাম। আর আপনি? আপনি দেখতে কেমন? শেখ বাড়ির সবাই দেখতে ওইরকম সুন্দর। আমাদের বাড়ির সুন্দরী বউ চুরি করে প্রজন্মের পর প্রজন্ম এমন সুন্দর প্রোডাকশন দিয়ে যাচ্ছে। আমি দেখতে মোটেও অসুন্দর না। পুরুষ মানুষের বেশি সৌন্দর্যের দরকারও হয় না। এবার আমায় ঢুকতে দিন। আপনার প্রিয়তম স্বামীর সৌন্দর্যের গল্পই না হয় শুনব। রাকিব। বেশি চালাকি করলে আপনার দাদাকে ডাকব। হো হো করে হেসে দিয়ে রাকিব বলছে, দাদা ঘুমের ঔষধ খেয়ে ঘুমায়। অনেক আগেই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। আমি এখন আর ঘুমের ঔষধ খাই না রাকিব। বাড়িতে যে শেয়াল থাকতে পারে সেটা আমি জানি। তাই পাহারাদার হিসেবে সজাগী থাকি। হঠাৎ নিজের রুমের দরজা খুলে বলছে লতিফ চৌধুরী, সরি দাদা। রাকিব। বিয়ের আগে তুমি আর কখনো সুলতানা তানির ঘরে আসার চেষ্টা করবে না। লতিফ চৌধুরী। সুলতানা তানিকে এবার লতিফ চৌধুরী বলছে, তুমি এখন থেকে আমার স্ত্রীর সাথে ঘুমাবে। আমি না হয় এ পাশের রুমে ঘুমাবো। যাও, আমার স্ত্রীর পাশে গিয়ে শুয়ে পড়ো। লতিফ চৌধুরীর কথা শেষ হয়নি। তার আগেই নিচে প্রচণ্ড গণ্ডগোলের শব্দ শোনা গেল। লতিফ চৌধুরী এবং রাকিব বারান্দায় গিয়ে দেখে পুলিশ এসেছে। পুলিশ ধাওয়া করছে কিছু সশস্ত্র যুবককে। ঘটনা বোঝার জন্য লতিফ চৌধুরী এবং রাকিব দৌড়ে নিচে চলে গেছে। সেখানে গিয়ে দেখে যে রিফাতও দাঁড়িয়ে আছে পুলিশের সাথে। যাই হোক, পুরো সশস্ত্র দল পালিয়ে গেলেও ওয়াল টপকানোর সময় একজন যুবক ওয়ালের বাউন্ডারির ভেতরে ছিটকে পড়ে। ওর ডান হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ায় সে যুবক আর ওয়াল টপকে যেতে পারেনি। ওইদিকে বন্ধুরা সব চলে গেছে। হুঁশও নেই যে একজন ফেলে রেখে গেছে। যাই হোক, সে যুবক হচ্ছে নির্ঝরের বন্ধু সুখিন। পুলিশও দুজন গুলিবিদ্ধ হয়েছে।
লতিফ চৌধুরী এদেরকে হসপিটালে পাঠিয়েছে। এবার রিফাতের সাথে বসে সবাই শুনছে ঘটনা। রিফাত বলছে, পাড়ার বন্ধুর বিয়ে বলে আমাদের এলাকার সব বন্ধুরাই এসেছিল আজ। ওদের সাথে আড্ডা দিয়ে ফিরতে দেরি হয়ে যায় আমার। আমি একটা রিকশা নিয়ে ফিরছিলাম। বাড়ির সামনের রাস্তায় এসে দেখি অনেকগুলো ছেলে ওয়ালটপকে বাড়িতে ঢুকার প্রস্তুতি নিচ্ছে। আমি রিকশা পাশের গলিতে ঢুকিয়ে ফেলি। বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তো আমি। পুলিশের ইউনিফর্ম পরেও ছিলাম না। তাছাড়া এতগুলো অস্ত্রধারী ছেলেকে মোকাবেলা করাও আমার পক্ষে সম্ভব না। আমার সাথে তো শুধু একটা পিস্তল ছিল। ওইসব যুবকদের ভিতরে একজন সাদা চামড়ার যুবককে আলাদা করা যাচ্ছিল। মুহূর্তেই আমি চিনতে পারি যে এটা শেখ নির্ঝর। আমি সাথে সাথে থানায় কল দেই। রক্তারক্তিও করতে চাইনি ওর সাথে। নির্ঝর হয়তো জানতই না যে আমাদের বাড়ি থেকে থানা মাত্র 57 মিনিটের দূরত্বে। লতিফ চৌধুরী চিৎকার দিয়ে রিফাতকে বলছে, যখন ওদেরকে দেখেছিস তখন আমাকে ফোন দিলি না কেন? রিফাত বলছে, তোমাকে, আব্বুকে আর রাকিব ভাইয়াকে ফোন দিয়েছি। তোমরা কেউ ফোন রিসিভ করনি। বাড়ির মহিলারা ভয় পাবে বলে মহিলাদেরকে ফোন দেয়নি। রাকিব বলছে তার ফোন সাথে ছিল না। আর লতিফ চৌধুরী বলছে আমার ফোন সাইলেন্ট ছিল। রিফাতের বাবা সেলিম চৌধুরীও বলছে তার ফোনও নাকি সাইলেন্ট ছিল। রিফাত বলছে, পুলিশকে যখন ফোন করেছি তখনই বলে দিয়েছি বাড়ি এসে ওদেরকে ধাওয়া করতে, কিন্তু গুলি না করতে। পুলিশকে বলেছি চৌধুরী বাড়ির আঙিনায় রক্তারক্তি হোক, এটা চাই না। ওদেরকে তো আর বলা যায় না ভেতরের ঘটনা। ওইদিকে আমি সন্ধ্যায় বন্ধুর বিয়েতে যাওয়ার সময় বাড়ির মেইন গেট এবং কলাপসিবল গেটের একটা করে চাবি নিয়ে গিয়েছিলাম। কারণ আমি জানতাম যে আমার ফিরতে অনেক রাত হবে। তাই এক্সট্রা চাবি নিয়ে গিয়েছিলাম যেন ফিরে এসে কাউকে সজাগ করতে না হয়। যাই হোক, পুলিশ আসার সাথে সাথেই আমি বাড়ির মেইন গেট খুলে দেই। যখন ভেতরে পুলিশ নিয়ে আসি তখন দেখি ওরা বাড়ির কলাপসিবল গেট ভাঙার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে সবাই তো ফিরেই গেল। সময়মতো পুলিশ না ডাকলে কি ঝামেলাটাই না হতো। রিফাতের কাছ থেকে বাড়ির সবাই শুনেছে ঘটনা। সবাই রিফাতকে সাধুবাদ দিচ্ছে। সত্যিই কি নির্ঝর খালি হাতে ফিরে গেছে? নাতিদেরকে লতিফ চৌধুরী তার নেক্সট মিশন বুঝিয়ে দিচ্ছে। ওইদিকে সুলতানা তানি তখন লতিফ চৌধুরীর রুমে গিয়ে দেখেছিল নূরজাহান চৌধুরী ঘুমাচ্ছে। তার পাশেই মোবাইল এবং এয়ারফোন রাখা। তাদের আমলের পুরনো উর্দু গান বারবার শোনে বলে বেচারিকে স্বামী লতিফ চৌধুরী বকা দেয়। তাই মাঝে মাঝে স্বামীর ভয়ে ইয়ারফোন কানে দিয়ে উর্দু গান শুনে থাকে বৃদ্ধা নূরজাহান চৌধুরী। নূরজাহান চৌধুরীর মোবাইলে সময় দেখার জন্য ইয়েস বাটনে ক্লিক করতেই তানি দেখল মোবাইলে লক নেই। এ বাড়িতে তানিকে কোনো মোবাইল দেয়া হয়নি। তাই সুলতানা তানি মোবাইলটা নিয়ে নিয়েছে। সে এখনই কথা বলবে নির্ঝরের সাথে। সে চেষ্টাও করেছে নির্ঝরের সাথে কথা বলার জন্য। তবে তানি এখনও জানতে পারেনি যে এ বাড়িতে আসলে আজ কী ঘটনা ঘটেছে। কে ঘটিয়েছে এসব সেটাও জানতে পারেনি সে। তানি ভাবছে, সে যাই হোক, এ বাড়ির ঘটনা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার জানতে হবে রাকিব সম্পর্কে। যদি রাকিব লুচ্চা হয় তবে প্রয়োজনে আত্মহত্যা করব। তবুও এ লম্পটকে বিয়ে করব না। কিন্তু কার কাছে থেকে সে জানবে রাকিব সম্পর্কে? এ বাড়ির কারো সাথে তো এখনো ভালো সম্পর্ক তৈরি হয়নি। তাছাড়া কেউ কি বলবে তাকে রাকিব সম্পর্কে? তবে সুলতানা তানি ভাবছে রিফাতের কাছে জিজ্ঞেস করা যেতে পারে। কারণ রিফাত ছেলেটা বেশ মিশুক। তানি আজ রাতে ঘুমিয়ে পড়বে। খুব সকালে উঠেই সে রিফাতকে ধরবে। কারণ সকালে রিফাত আবারও কর্মস্থলে ফিরে যাবে। আবার কবে আসে? মৃদু শীতল হাওয়া বয়ে যাচ্ছে। এ হাওয়া এসে দোল দিয়ে যাচ্ছে ফুলবাগানেও। ফুল গাছগুলো যেন এদিক সেদিক হেলেদুলে খেই হারিয়ে ফেলছে। গাছের সাথে খেই হারাচ্ছে ফুলগুলো। পরদিন খুব সকালে উঠে বারান্দায় বসে এসবই দেখছে সুলতানা তানি।
রাতে তার এমনিতেই ঘুম হয় না, তাই সকালে ঘুম থেকে উঠতেও তেমন কোনো সমস্যা নেই। সুলতানা তানি বসে বসে ভাবছে আজই সব কথা বের করে নেবে। কিন্তু পুলিশের কাছ থেকে তথ্য বের করা সহজ ব্যাপারও না। এসব ভাবনার মাঝেই হঠাৎ বারান্দায় রিফাতকে দেখতে পেল সুলতানা তানি। রিফাতকে দেখেই ডাক দিয়েছে, রিফাত। জি, কিছু বলবেন? কোনো কিছু প্রয়োজন? রিফাত: না, তবে কিছু কথা আছে আপনার সাথে। আগে আমার কথা শুনুন। রিফাত: জি, বলুন। তানি: কাল রাতে আপনার স্বামী এসেছিল আপনাকে ফিরিয়ে নিতে, কিন্তু আমার জন্য পারেনি। আমি পুলিশ ডেকে। কথা শেষ করতে পারেনি রিফাত। ঠাসঠাস করে রিফাতকে চড় দিয়ে সুলতানা তানি বলছে, বিশাল কাজ করেছেন আপনি। এই চড় দিয়ে আপনাকে একটা মেডেল দিয়ে দিলাম অফিসার সাহেব। রিফাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে তানি কাঁদছে তার স্বামীর কথা ভেবে। কতটা কাছে এসেছে নির্ঝর, অথচ সে জানতেও পারল না, একটু দেখতেও পারল না স্বামীকে। এই রিফাত না বাধা দিলে হয়তো আজ সকালে সে নির্ঝরের সাথেই থাকতে পারত। যাই হোক, রিফাতই আবার কথা শুরু করেছে, আসলে নিজ বাড়ির মানসম্মান রক্ষা করা আমার দায়িত্ব। তাই আপনার স্বামীকে তাড়িয়ে দিয়েছি। তবে এভাবে আর কখনো কাউকে চড় মারবেন না। খুব পেরেছেন আপনি। আপনি কি জানি বলতে চেয়েছিলেন? রিফাত: তানি ভাবছে যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। নির্ঝর আবার কবে আক্রমণ করতে পারে সেটারও ঠিক নেই। আবার রাকিবকেই না জানি বিয়ে করে ফেলতে হয়। সুলতানা তানি ভাবছে আগে রিফাতের কাছ থেকে তথ্য নেই, তারপরে ভেবে দেখব কি ব্যবস্থা নেওয়া যায়। এসব ভেবেই তানি রিফাতকে বলছে, আপনি আমাকে তুলে এনেছেন, আবার আমার স্বামীকেও গত রাতে আপনি নিজেই তাড়িয়েছেন। আমার যাবতীয় সর্বনাশ আপনিই করেছেন। এখন আমাকে একটা সত্যি বলে সাহায্য করতে হবে আপনার। পারবেন করতে? পারব। বলুন, কি জানতে চান? রিফাত: আপনার ভাই রাকিবের স্বভাব চরিত্র আমার ভালো লাগে না। আমার মনে হয় উনি কোনোদিকেই ভালো না। আমার ধারণা কি ঠিক? আপনি আমায় বিপদে ফেলে দিয়েছেন। নিজের ফ্যামিলির নামে বলা ঠিক না। রিফাত: আপনাকে বলতে হবে। আসলে যমজ দাদা মাহমুদ চৌধুরী সহ বাকি 4 জনের মৃত্যুর পরে আমাদের এ বাড়িটা নাকি একদম নির্জন হয়ে গিয়েছিল। আমার দাদার বিয়ের পরে আস্তে আস্তে আমাদের বাপ, চাচা এবং ফুফুর জন্ম হয়। বাড়িতে জনসংখ্যাও একটু বাড়ে। কিন্তু এত কম জনসংখ্যা নিয়ে দাদা লতিফ চৌধুরী খুশি ছিলেন না। আপনাকে ব্রিটিশ আমল থেকে বলতে বলেছি। আপনাকে জিজ্ঞেস করলাম আমি রাকিবের কথা। আর কি সব বলছেন আপনি? তানি: রাকিব ভাইয়ার কথাই বলছি। আপনি শুনতে থাকুন। রিফাত: ঠিক আছে, বলুন। তানি: আসলে বাড়িতে জনসংখ্যা বৃদ্ধি করার জন্য দাদা আমাদের বাপ চাচাকে খুব অল্প বয়সে বিয়ে করিয়েছেন। আমার বাবা যা একটু সংসার জিন্দেগি বোঝে, আমার পুলিশ অফিসার বড় চাচা সংসারের কিছুই কোনোদিন বোঝেনি। তাছাড়া চাচা তার পেশাগত কারণে পোস্টিং নিয়ে বিভিন্ন জায়গায় ছিল। পারিবারিক ব্যাপারে চাচির উপরই চাচা নির্ভর করেন। কিন্তু চাচি এই সুযোগটা ব্যবহার করেছেন। আমার চাচি ছিলেন চাচার ফ্যামিলিতে সর্বেসর্বা। চাচি রাকিব ভাইয়ার সকল অপরাধ চাচার কাছে গোপন করে রেখে ওকে নষ্ট করেছে। রাকিব ভাইয়া ওর পুলিশ অফিসার বাবার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে থাকে। সব ধরনের বদমাইশি স্বভাবই ওর মধ্যে আছে। তবে রাকিব ভাইয়া খুব চালাক। ওকে সহজে কেউ ধরতে পারে না। আপনি ওর সম্পর্কে যা বুঝেছেন সব নিজের মধ্যে রাখবেন। নয়তো আমার চাচি আর রাকিব ভাইয়া আপনার ক্ষতি করবে। এ বাড়িতে সবাই রাকিব ভাইয়াকে ভালো ছেলে হিসেবে চেনে। তাছাড়া ওদের মাছেলের অনেক ক্ষমতা। অথচ আমার পুলিশ অফিসার চাচা খুব সাদাসিধে মানুষ। পুলিশের চেয়ে পুলিশের বউয়ের পাওয়ার বেশি, আর ছেলের পাওয়ার তার চেয়েও বেশি। বুঝছেন? বুঝেছি। আপনি নিজেও তো পুলিশ। আপনার বউ আর ছেলেও এমন হবে। তানি: আমারও এমনই মনে হয়। রিফাত:
রিফাত আর তানির কথা শেষ হওয়ার আগেই চৌধুরী বাড়ির রান্নাঘর থেকে রিফাতের মায়ের চিৎকার শোনা যায়। মূলত রিফাত কর্মস্থলে ফিরে যাবে বলে রিফাতের মা রেহানা চৌধুরী ছেলের জন্য নাস্তা বানাতে গিয়েছিলেন। কিন্তু তখনই দেখতে পান যে রান্নাঘরের জানালা বড় করে কেটে ফেলা হয়েছে। রিফাতের মা রেহানা চৌধুরীর চিৎকার শুনে সবাই রান্নাঘরে চলে এসেছে। সবাই বুঝতে পারে যে শেখ নির্ঝর হয়তো জানালা কেটে বাড়ির ভেতরে ঢুকেছিল। সবাই সুলতানা তানিকে খুঁজে দেখছে বাড়িতে আছে কিনা, কারণ রাতে ঘটনার পরে আর কেউ তো কারো খোঁজ নেয়নি। রিফাতের কাছ থেকে ঘটনা শোনার পরে সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। এবার তানির খোঁজ নিতে চাচ্ছে সবাই। রিফাত জানিয়েছে তানি বাড়িতেই আছে। সে এইমাত্র কথা বলেছে তানির সাথে। রিফাতের কথা শুনে সবাই হাঁফ ছেড়ে বেঁচেছে। কিন্তু নাস্তা করার সময় হল বিপত্তি। বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য অনুপস্থিত। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। লতিফ চৌধুরী তার বড় ছেলে পুলিশ অফিসার শামীম চৌধুরীকে ঘটনা জানানোর জন্য মোবাইল হাতে নিয়েছে। কিন্তু এটা কিসের টেক্সট এসেছে চৌধুরী সাহেবের মোবাইলে? আমার বউকে আপনি এনেছেন, আপনার বউকে আমি নিয়ে গেলাম। চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি আপনাকে। এবার আসুন খেলা শুরু করি। খেলা হবে সমানে সমানে। তার মানে নির্ঝর নিয়ে গেছে বৃদ্ধ লতিফ চৌধুরীর স্ত্রী নূরজাহান চৌধুরীকে। কিন্তু নির্ঝরের বউ সুলতানা তানি আর নূরজাহান চৌধুরী তো একসাথেই ঘুমিয়েছিল। নির্ঝর কেন তার নববধূকে রেখে লতিফ চৌধুরীর বউকে নিয়ে গেল? কি হয়েছিল রাতে? চলবে গল্প এক প্রণয় সায়রে। সূচনা পর্ব। লেখিকা